দাবানলের কারণ। এইবার এই যে বনভূমিতে অনেক সময় দেখা যায় যে গাছে গাছে ঘর্ষণ বা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, সেইগুলো কারণে আমাদের কি হয়, বনভূমিতে আগুন লেগে যায় এবং সেটা সাংঘাতিক হতে পারে। জলে ছাই মিশে জল দূষণ কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। তো এই যে পরিমাণ কয়লা, ছাই এইসব তৈরি হচ্ছে আমাদের দাবানলের জন্য, আগুন লাগার জন্য, এগুলো কি হচ্ছে ধীরে ধীরে ওই বৃষ্টিপাতের জলের স্রোতের ফলে ধীরে ধীরে হয়তো আশেপাশে জলাশয় আছে, সেই জলাশয়ের জলে গিয়ে মিশছে এবং সেইখানের কিন্তু জলকে দূষিত করে ফেলছে। এই যে জরায়ু জঙ্কুরোদ্গম, এখানে হয়টা সমুদ্রের অগভীর অংশে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি, যা কি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের 10th চ্যাপ্টার নাম্বার 10, এবং সেই চ্যাপ্টার নাম্বার 10 নিয়ে তোরা অনেকেই আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলি। তো জীবনবিজ্ঞান এই যে পার্টটার আমাদের চ্যাপ্টার 10, এইটা খুব বড় একটা চ্যাপ্টার, খুব ভাইটাল একটা চ্যাপ্টার, অনেকগুলো খণ্ডে ভাগ করা একটা চ্যাপ্টার, প্রচুর তথ্য সম্বলিত একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু প্রচুর বেশি অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। তো এই চ্যাপ্টারটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন কিন্তু আমাদের মাত্র হাতে থাকছে আর 2টো চ্যাপ্টার বাকি, এবং সেটাও কিন্তু আমরা অক্টোবরের ঠিক পুজোর পরে কিন্তু 10 তারিখের মধ্যে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলবো। তো এই লেকচারটা খুব ভালো করে শুনবি। চ্যাপ্টার 10 পরিবেশের সংকট এবং সংরক্ষণ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন আসে, এবং সেই কোশ্চেনগুলো বা যে তথ্যগুলো নিয়ে সেই কোশ্চেনগুলো আসে, সেই তথ্যগুলো কিন্তু তোরা ক্লাস 9, ক্লাস 10 এগুলোতেও পাবি। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে চলেছে, প্রচুর জিনিস সম্পর্কে আমরা জানবো, খুব মানে সুন্দর একটা চ্যাপ্টার, অনেক তথ্য আছে, অনেক জায়গার সম্পর্কে আমরা জানতে পারবো, অনেক জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো। তো তার জন্য কিন্তু ভালো করে এই চ্যাপ্টারটা আমাদের একদম শুরু থেকে শেষ অবধি সুন্দর করে যদি পুরো জিনিসটা একভাবে দেখিস, তাহলে কিন্তু এই চ্যাপ্টার আমার ক্লাসের পর আর কোনো জায়গা থেকে পড়ার দরকার পড়বে না, এটুকু গ্যারান্টি সঞ্জয় স্যার তোদের দিচ্ছে। তো চল আমরা স্টার্ট করি, এবং স্টার্ট করার আগে আরও একবার বলে দিতে চাই যে তোরা যে কোনো ফ্রি ব্যাচের, যেমন ধর নিপ ব্যাচের এক্সাম্পল দিই, সেই ব্যাচের যে নোটস বা যা প্র্যাকটিস শিট বা কিছু যদি যাচ্ছে, সেগুলো আমাদের অ্যাপে যাচ্ছে, এবং সেই নির্মাণ বাংলা এই নামেই যাচ্ছে। তো তোরা যারা অ্যাপে লগ ইন নেই, তারা লগ ইন করে নিজেদের নাম্বার দিয়ে লগ ইন করে সেখানে ব্যাচেসের মধ্যে গিয়ে সেই নামটা লিখবি নির্মাণ বাংলা, এবং সেখানে ঢুকে তোরা কিন্তু ফ্রিতে এনরোল, যারা যারা এখনও করিসনি ফ্রিতে এনরোল করে নিবি। এটা একটা ফ্রি ব্যাচ, এবং তার মধ্যে গিয়ে পুরো এই লেকচারগুলোও দেখতে পাবি, এবং লেকচারের সাথে সাথে এই যে ক্লাস নোটসটা আমার পুরো ক্লাসে আজকে যাবে, সেই নোটসটা তোরা পেয়ে যাবি অ্যানোটেটেড, এবং তার সাথে সাথে এইটার যে ডিপিপি বা কোনো প্র্যাকটিস শিট যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু তার সাথে সাথে তোরা সেখান থেকে ডাউনলোড করতে পেরে যাবি, এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করবি। সেগুলোতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো সেগুলো কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করলে তোদের ফাইনাল এক্সামে অনেকগুলো কমন পড়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। তো চলো আমরা স্টার্ট করছি আমাদের শুরু। আজকে আমরা কি কি টপিক নিয়ে পড়াশোনা করব। তো এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার মূলত 5টা টপিকের ওপর বেস করে বা ভিত্তি করে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা এসছে। তো কি কি, সেটা হচ্ছে প্রথমেই আমরা বন সম্পর্কে জানবো, যে একটা বনের আদর্শ গঠন কি হওয়া উচিত, কেমন হয় একটা বন দেখতে, এবং তার সাথে সাথে আরও অন্যান্য কিছু ফ্যাক্টর কিন্তু আমরা বন সম্পর্কে জানবো, সেখানে কোন কোন অ্যানিম্যাল থাকে, কোন কোন প্ল্যান্ট থাকে, সব কিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তার সাথে সাথে এরপরেই যে পার্টটা আছে সেটা হচ্ছে সমুদ্রের নিচে জীবন কেমন হয়। ঠিক আছে, আমরা সমুদ্র খুব সুন্দর লাগে সমুদ্রে ঘুরতে, কিন্তু তার নিচের জীবন কেমন হয়, আমাদের সমুদ্রের ওপরের জীবন সম্পর্কে আমরা জানি, কিন্তু নিচের জীবন সম্পর্কে কেমন হয় সেগুলো কিন্তু আমরা আজকে জানতে চলেছি। এরপর মরু অঞ্চলের জীবজগৎ কেমন হয়, মরু অঞ্চল যেখানে খুব শুষ্ক আবহাওয়া, খুব গরম, ঠিক আছে, যেখানে উট, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, বিভিন্ন প্রকার উদ্ভিদের কিন্তু আমরা সেখানে সমাগম বা বিভিন্ন প্রকার প্রাণীদের সেখানে অভিযোজিত হতে দেখতে পারি, সেই জায়গাটায় খাপ খাইয়ে থাকার একটা ব্যাপার দেখতে পারি। তো সেই সম্পর্কে কিন্তু আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে মেরু অঞ্চলের জীববৈচিত্র্য। তো অনেকে কিন্তু এটার সাথে এটা গুলিয়ে ফেলে, কারণ শুনতে অনেকটা একই রকম লাগে, একটা মরু একটা মেরু। তো মেরু হচ্ছে আমাদের পোলার রিজিয়ন, যে জায়গাগুলোতে ঠান্ডার পরিমাণ খুব বেশি, তো সেই জায়গাতে জীবজগৎ কেমন দেখতে হয়, ঠিক আছে, সেখানে কি কি প্রাণী পাওয়া যায়, সেখানে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়, সেখানের জনজীবন কেমন হতে পারে, সেইগুলো দেখবো। এবং লাস্টে বন্য প্রাণী সংরক্ষণ, এই পার্টটাকে থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে, এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্লাস 9-10 ক্ষেত্রে, বিশেষ করে ক্লাস 10 ক্ষেত্রে, ঠিক আছে। এবং এইটা আমরা একটু সামারি স্ট্রাকচারে দেখব, আমি বলে দেবো যে এই জায়গা থেকে কি কি পড়তে হবে, কোন কোন জায়গাগুলো একটু ভালো করে তোরা দেখে নিবি। এইটা আমি বই থেকে কোন কোন জায়গা দেখতে হবে সেগুলো আমি একটু জানিয়ে দেবো, ঠিক আছে, শেষে একদম। আচ্ছা, এবার আমরা স্টার্ট করতে চলেছি, আমরা বন আদর্শ গঠন এবং অন্যান্য এই পার্টটা আমরা স্টার্ট করতে চলেছি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এই বনের যখন গঠন আসবে, তো প্রথমে আমাদের জানতে হবে যে বনটা কেমন হয়।
বনের মধ্যে কোন কোন স্তর থাকতে পারে। গাছপালা দিয়েই তো আমাদের বন তৈরি, এবং সেটা প্রচুর পরিমাণে জায়গা আমাদের এই পৃথিবীর মানে স্থলভূমির জায়গা দখল করে আছে। তো সেই বনের একটা আদর্শ বন আমরা কাকে বলতে পারি? সব বনকে কিন্তু আমরা আদর্শ বন বলতে পারি না। আদর্শ কথাটা তখনই ইউজ হয় যখন আমরা একটা বনের যে যে স্ট্রাকচার থাকা দরকার সেই স্ট্রাকচারগুলো আমরা প্রত্যেকটা তার মধ্যে খুঁজে পাই। তো তার মধ্যে শুরুতেই আমাদের একটা বনে কি থাকতে হবে? শুরুতেই থাকতে হবে হচ্ছে বনের ছাদ, বা যেটাকে আমরা ক্যানোপি বলে থাকি। কি বললাম? বনের ছাদ, যেটাকে আমরা ক্যানোপি বলে থাকি। তো এই যে ট্রি এর লেয়ার দেখা যাচ্ছে, এটার একদম আপার যে লেয়ারগুলো দেখতে পাচ্ছিস, এই যে ট্রি, এই যে এক একটা গাছ এবং এই এতগুলো গাছ মিলে যে বনটা তৈরি করেছে, সেই বনের একদম আপার ওপরের যে স্তরটা, সেগুলোকে আমরা বলে থাকি বনের ছাদ। ছাদ আমাদের বাড়ির ওপরে থাকে, তো সেম ভাবে বনের ক্ষেত্রেও ছাদ তৈরি করে এই গাছপালার ওপরের যে স্তর, এবং সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি বেটা? ক্যানোপি বলে থাকি, ক্যানোপি। ঠিক আছে? তো এইখানে কি কি দিয়ে তৈরি হচ্ছে এই ক্যানোপি লেয়ারটা বা এই বনের ছাদ লেয়ারটা? তো সেখানে বলছে বড় বড় যে সকল গাছ আছে সেই গাছের ডালপালা এবং পাতা। তো এখানে ডালপালা এবং পাতাই দেখতে পাচ্ছিস একদম ওপরের স্তরে। ঠিক আছে? তাহলে এই যে স্তরটা, এই যে ওপরের স্তরটা, এটাকেই আমরা বলছি ক্যানোপি লেয়ার। এই লেয়ারটাকেই আমরা বলছি ক্যানোপি লেয়ার। ঠিক আছে? ক্যানোপি স্তর। তো এই যে ডালপালা, পাতা, এই সকল মিলে বনের এই স্তর কিন্তু গঠন করছে, এবং এই স্তরটা কত মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? তো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 30 মিটার থেকে 90 মিটার পর্যন্ত কিন্তু এটার স্ট্রাকচার হতে পারে। এছাড়া এই স্তরটি সূর্যের আলো ঢুকতে কিন্তু নিচে বাধা দেয়। ডিরেক্ট সূর্যের আলো পায় ওপর থেকে, হ্যাঁ, মানে একদম ওপরে ধর ঘিরে আছে, হ্যাঁ, একটা স্তর গাছের ওপরে ডালপালা পাতা দিয়ে, এবং সেখানে ডিরেক্ট সূর্য এসে পড়ছে, সূর্যের আলো তারা পাচ্ছে ডিরেক্টলি, কিন্তু তার নিচে যে সকল ছোট ছোট গাছগুলো থাকছে সেখানে কিন্তু আলোটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না যতটা বনের ছাদে পৌঁছাচ্ছে। সাপোজ ধর আমাদের বাড়ির ছাদে সবচেয়ে বেশি পরিমাণ সূর্য রশ্মি বা ধর বৃষ্টি বাদল হলে সেগুলো সহ্য করে বা সেগুলো ডিরেক্টলি পায়, কিন্তু তার নিচের লেয়ার আমরা কি অতটা পাই? নিচে ততটা পাই না যতটা ছাদ পায়। তো সেম ভাবে কিন্তু এখানেও তাই হচ্ছে। এর পরের যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা বলছি ছাদের ঠিক নিচের অংশ, এবং সেই অংশটাকে ইংলিশে বলা হয় আন্ডার স্টোরি। বলে না আন্ডার স্টোরেজ বিল্ডিং? তো আন্ডার স্টোরি মানে হচ্ছে এই জায়গাটা, মোটামুটি ধরতে পারিস এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি আন্ডার স্টোরি। ঠিক আছে? তাহলে আন্ডার স্টোরি যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাতেও কিছু গাছ থাকতে পারে, ছোট ছোট গাছ। এখানে যেমন বড় গাছগুলোরই কিছু পার্ট আমাদের এই পোর্শনটা দেখাচ্ছে, কিন্তু সূর্যের রশ্মি বা বৃষ্টিপাত যাবতীয় যা কিছু, এগুলো কিন্তু ক্যানোপি লেয়ারেই বেশি পরিমাণ থাকবে। আচ্ছা, এই স্তরের গাছগুলো কি হয় বেটা? লম্বায় কিন্তু রিলেটিভলি অপেক্ষাকৃত ছোট হয়। সাপোজ ধর আমি এই গাছগুলোকে আমি ক্যানোপি লেয়ার হিসেবে ধরলাম, এর সাথে সাথে এর নিচেও কিছু গাছ আছে, যদিও এই যে এগুলোর কথা বলা হয়েছে, বাট এগুলো আরেকটু বড় বড় যে সকল গাছ, সেই গাছগুলো এই রিজিয়ানে যেগুলো আসছে, এই অঞ্চলে যে সকল গাছগুলোর লেন্থ আসছে, সেইগুলোকে আমরা বলবো কিন্তু আন্ডার স্টোরে, বা এই লেয়ারটা তৈরি করছে, এই স্তরটা তৈরি করছে। তাহলে এই স্তরে আলো বাতাসের বেগ কিন্তু তুলনামূলকভাবে কম হয়, স্বাভাবিক। তো এই যাবতীয় যা কিছু বেশিরভাগ সহ্য করবে, সেটা কিন্তু বেশিরভাগ আমাদের ক্যানোপি লেয়ারটাই কিন্তু সহ্য করবে। পরবর্তী যে সকল লেয়ার থাকছে সেগুলো রিলেটিভলি কিন্তু এই আলো বাতাস এগুলোর বেগ কিন্তু কম পাবে। এখানে কম উচ্চতার বৃক্ষ, সেটা তো আগে বলাই হয়েছিল, ছোট সাইজের, হ্যাঁ, বৃক্ষ দেখা যায়, বৃক্ষ টাইপের গাছ, গুল্ম টাইপের গাছ দেখা যায়। এছাড়াও নরম কাণ্ডের যে সকল উদ্ভিদগুলো হয়, সেগুলোও কিন্তু এই অঞ্চলের উদ্ভিদ, বা এই অঞ্চল বা এই স্তর গঠনকারী উদ্ভিদ কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। তাহলে আমার কথা বোঝা গেছে, একদম উপরের লেয়ারটাকে আমরা বলছি ক্যানোপি লেয়ার, তার ঠিক নিচের লেয়ারটাকে বলছি আন্ডার স্টোরে লেয়ার। ঠিক আছে? এর পরের যে স্তরটা, সেটাকে আমরা বলবো গুল্ম স্তর, কারণ এখানে গুল্ম জাতীয় উদ্ভিদ কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা রকমের ঝোপঝাড় দেখতে পাওয়া যায়। তো এই লেয়ারটাকে আমরা কি বলছি? গুল্ম স্তর। গুল্ম স্তর মানে হচ্ছে এই স্তরটা, এই যে শ্রাব লেয়ার যেটাকে বলা হয়েছে, মানে এই বরাবর যে স্তরটা দেখা যাচ্ছে, সেইখানে যে সকল গাছ তোরা দেখতে পাচ্ছিস, ঝোপঝাড় ওয়ালা যে সকল গাছ বা পরিণত গুল্ম জাতীয় যে সকল গাছ, এই কারণে এটাকে গুল্ম স্তর বলা হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি শ্রাব লেয়ার। ঠিক আছে? এর পরের যে নিচের স্তরটা, সেটাকে আমরা বলি বিরুৎ স্তর বা হার্ব লেয়ার। হার্ব জাতীয় যে সকল হার্বাল যে সকল ঔষধি গাছ বা বিভিন্ন ধরনের ওই সকল যে সকল গাছগুলো থাকে, সেগুলো কিন্তু এই লেয়ারগুলোতে থাকে, দেখতে পাচ্ছিস? তো এটার কথা কি বলেছে? যে এই স্তরে অল্প উচ্চতার মূলত বিরুৎ জাতীয়, ঠিক আছে, এই জন্য বিরুৎ স্তর বা হার্ব লেয়ার বলা হচ্ছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ
বা গাছের চারা বা ফার্ন জাতীয় টাইপসের উদ্ভিদ বা ঘাস, ঠিক আছে, ঘাস দেখতে পাওয়া যায় বিভিন্ন, এবং তাছাড়াও নানা রকম আগাছাও কিন্তু এই স্তরে কিন্তু থাকে। এবং এরা বনের মেঝেকে কিন্তু ঢেকে রাখতেও সাহায্য করে, কারণ প্রায় দেখ বনের মাটির কাছাকাছি চলে এসছে এই লেয়ারটা, তো এই লেয়ারটা কি করবে, বনের যে মাটির যে স্তরটা সেটাকে কিন্তু ঢেকে রাখারও একটা চেষ্টা করে। এই জায়গাটা আগাছা পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ছোট ছোট সাইজের যে সকল উদ্ভিদগুলো আছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ, সেগুলো কিন্তু এই স্তরে আমরা দেখতে পাই। আর লাস্ট যে স্তর সেটা হচ্ছে আমাদের বনভূমির মেঝে। এটা বনভূমির ছাদ ছিল, এটা বনভূমির মেঝে, একদম নিচের লেয়ারটা, মাটি লেয়ারটা। তাহলে এই স্তর সাধারণত মরা পাতা, যে সকল পাতা, মরা পাতা মানে কি, যে সকল পাতা উদ্ভিদ থেকে পড়ে গেছে, ঠিক আছে, যে সকল পাতা উদ্ভিদ থেকে সবুজ ছিল যখন গাছে ছিল, ধীরে ধীরে তার ক্লোরোফিল নষ্ট হয়েছে এবং ধীরে ধীরে কি হয়েছে, পাতাটা ফ্যাকাশে হয়ে গেছে এবং উদ্ভিদ থেকে পড়ে গেছে মাটিতে, সেগুলোকে আমরা বলছি মরা পাতা। আমরা অনেকেই দেখতে পাই আমাদের বাড়ির উঠোনেও অনেক সময় পড়ে থাকে, যাদের উঠোন আছে তারা জানতে পারবি, পড়ে থাকা ফুলের পাপড়ি, হ্যাঁ, ফুলের পাপড়ি পড়েছে, পচা ফল পড়ে গেছে গাছ থেকে, ঠিক আছে, গাছের ছোট ছোট ডালপালা ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, পাখির পালক পড়েছে, পাখি হয়তো ওই গাছগুলোতে ছিল, ওপরের যে সকল গাছগুলোতে, সেইখান থেকে পাখির পালক সেখান থেকে কিন্তু মাটিতে পড়ে গেছে, তো এটা একটা লেয়ার তৈরি করে দিয়েছে। প্রাণীর লোম এবং মল এই স্তরেই কিন্তু সঞ্চিত হয়। এছাড়াও পচা গলা দেহ, ঠিক আছে, এই সকল নানা পদার্থ দিয়ে কিন্তু এই বনভূমির যে মেঝের স্তরটা সেইটা গঠিত হয়, যেটাকে আমরা বলছি গ্রাউন্ড লেয়ার। এবং এই যে এত কিছু আমরা মাটিতে পড়ে থাকতে দেখছি, এইগুলো মিলেই কিন্তু আমাদের হিউমাস জাতীয় এক প্রকার সার তৈরি হয়ে যায়, যেটা আমাদের মাটিকে পুষ্টি যোগায়, এবং মাটি যখন পুষ্টি সম্পন্ন হয় তখন কিন্তু এই উদ্ভিদগুলোও কিন্তু ভালো করে গ্রো হতে পারে। তাহলে এই সকল জিনিস মিলে আমাদের এই জায়গাতে হিউমাসও তৈরি হয়, হিউমাস গঠন হয়। ঠিক আছে বেটা, বোঝা গেছে? তাহলে বনভূমির যদি আদর্শ স্ট্রাকচার, এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। তো তোদের একদম হুবহু হেভি সুন্দর করে ছবি আঁকার দরকার নেই, যদি আসে চিত্রসহ আদর্শ বনভূমির একটা গঠন লেখো, তাহলে কিন্তু তোদের একটা ছোট্ট মোট্ট করে একটা ছবি আঁকতে হবে, যেখানে তোর প্রত্যেকটা লেয়ার দেখানোটা আমাদের জরুরি। আমাদের গাছ কত সুন্দর হচ্ছে, কত সুন্দর করে আমরা ড্রয়িং করছি, কত সুন্দর করে আমরা স্কেচ করছি, অত কিছুর দরকার নেই। মোটামুটি ওই লেয়ারগুলো দেখিয়ে দিবি, কিছু গাছ এঁকে বিভিন্ন লেয়ারে, তাহলেই হবে। ঠিক আছে বেটা? তাহলে এটা 3 মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দাবানলের কারণ। এইবার এই যে বনভূমিতে অনেক সময় দেখা যায় যে গাছে গাছে ঘর্ষণ বা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া গাছের ওপর, ঠিক আছে, এই সকল বিভিন্ন রকম কারণে, তাছাড়াও আরো অনেক কারণ আছে আমরা দেখব, সেইগুলো কারণে আমাদের কি হয়, বনভূমিতে আগুন লেগে যায় এবং সেটা সাংঘাতিক হতে পারে। কারণ আমরা জানি যে বনভূমিতে প্রচুর তো উদ্ভিদ থাকেই, তার সাথে সাথে কিন্তু সেখানে অনেক বন্য প্রাণীরাও বাস করে, তো তাদের কিন্তু জীবন একদম ক্ষতিগ্রস্ত, অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে, তারা বাঁচতেও পারে না এইরকম লেভেলে যদি আগুন লেগে যায়। তো এর রিজন কি কি হতে পারে, আমি কিছু রিজন বলেছি, কিছু কারণ আমরা এখান থেকে একদম স্পেসিফিক ভাবে লেখার জন্য কি কি কারণ লিখবি সেইগুলো আমরা একটু দেখে নিই। তো দেখ, বলেছে যে হঠাৎ যদি বজ্রপাত হয়, তার ফলে কি হয়, বনভূমির যে শুকনো গাছের যে পাতা ফাতাগুলো থাকে বা ডালপালা থাকে, সেগুলোতে কি হয়ে যায়, আগুন ধরে যায়। এবার সেই আগুন খুব দ্রুত কিন্তু সমগ্র বনে ছড়িয়ে পড়ে, কারণ হাওয়া বাতাস সেগুলো চলছে, তো একবার যদি আগুন লাগে তাহলে কিন্তু পুরো বনাঞ্চল কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট বলেছে এই যে তীব্র বায়ু প্রবাহের সময় পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছ, ঠিক আছে, তাদের মধ্যে ঘর্ষণ, ঠিক আছে, প্রচুর হাওয়া বইছে এবং তার সাথে সাথে কি হচ্ছে, একটা বাঁশ গাছের সাথে আর একটা বাঁশ গাছ বারবার বারবার বাড়ি খাচ্ছে এবং খেতে 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 আগুন ধরে গেছে, তো সেইটা কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে এই ঘর্ষণের কারণে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, সেইখান থেকে এসে কিছু বনের শুকনো গাছ লতা পাতার মধ্যে পড়লো, ডালে পড়লো, এবং সেইটা কিন্তু জ্বলন্ত লাভার সংস্পর্শে এসে দাবানল সৃষ্টি করতেই পারে। আশেপাশে হয়তো আছে এরকম আগ্নেয়গিরি। নেক্সট হচ্ছে বনের ভেতর যদি হয়তো ধূমপান শুরু করে দিয়েছে, ঠিক আছে, হয়তো বনের ভেতর কোনো কাঠ ফাট সেগুলো সংগ্রহ করতে গেছে, তো আরামসে বিড়ি সিগারেট যাবতীয় যা খেতে খেতে ওইসব করছে, ফেলে দিল, ও হয়তো কাঠফাট নিয়ে চলে গেল, বুঝতেই পারলো না, আর ওইদিকে আগুন ফাগুন লেগে পুরো বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। এছাড়াও সেখানে গিয়ে হয়তো পিকনিক করতে গিয়ে রান্না ফান্না করলো, ঠিক আছে, সেগুলো থেকে আগুন লেগে যেতে পারে। তো এই সকল নানাবিধ কারণের জন্যও কিন্তু দাবানল হতে পারে। এছাড়া বন সংলগ্ন পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের ধাক্কায়, ঠিক আছে, যে বনের আশেপাশে অনেক জায়গায় দেখা যায় যে উঁচু যে সকল জায়গাগুলো, যেগুলোকে আমরা পাহাড় হিসাবে তুলনা করছি, সেখান থেকে হয়তো বড় পাথর গড়িয়ে এলো, তো গড়িয়ে আসতে গিয়ে আগুনের শিখার
সৃষ্টি হতে পারে এবং সেগুলোর সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা যে সকল শুকনো পাতা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু আগুন লেগে যেতে পারে এবং তার ফলে কিন্তু বিশাল পরিমাণ দাবানল সৃষ্টি হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট পার্টে আমরা পড়বো হচ্ছে বনে আগুন লাগার ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে। এই যে দাবানল সৃষ্টি হচ্ছে এর ফলে কি কি প্রবলেম হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, কি বহুত ক্ষতি হতে পারে, সেগুলো আমরা এখন দেখতে চলেছি। তো প্রথমেই বলেছে দেখ যে পরিবেশ দূষণ কি কি ক্ষতি হয়। প্রথমেই হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হবে, কারণ কি প্রচুর পরিমাণ আগুন লেগে গেলে সেখান থেকে প্রচুর ধোঁয়া এইসব জিনিসপত্র তৈরি হবে, ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নির্গমন বেশি পরিমাণে হয়ে যাবে। তো এই জন্য বলছে যে বনে আগুন লাগলেই যে বায়ুতে CO2 এর ঘনত্ব কিন্তু বাড়তে থাকে এবং অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে। এর ফলে কি হয়, পরিবেশের তাপমাত্রাও বৃদ্ধি পায়। এবার পরিবেশ যখন গরম হওয়া শুরু করে তখন সেই যে কন্ডিশন সেইটাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব মানে পৃথিবী, সেটা ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে। তো সেইটার একটা রিজন আমাদের গ্লোবাল ওয়ার্মিং তৈরি করতে পারে, সেইটার ব্যাপারটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, পরিবেশ দূষণের এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে আমরা বাংলায় বলি বিশ্ব উষ্ণায়ন। সবাই খাতায় লিখে নে। নেক্সট পয়েন্ট বলছে বন্যার সম্ভাবনা। বন্যার সম্ভাবনা কিভাবে বাড়ছে? বনের মাটি এবং গাছের পাতা বৃষ্টিপাতের 50% প্রায় শুষে নেয়। ঠিক আছে, বনের যে মাটি থাকে বা গাছের পাতা যে সকল গ্রাউন্ড লেয়ারে থাকে সেগুলো কি করে, যা বৃষ্টিপাত হয় সেগুলোর বেশিরভাগ পরিমাণ জল কিন্তু শুষে নেয়। এইবার কি হচ্ছে, যখন বনে আগুন লেগে যাচ্ছে এবং গাছের পাতা পুড়ে যাচ্ছে, ঠিক আছে, বা গাছ পুড়ে যাচ্ছে, তখন কি হবে, গাছের পাতার যে এই যে ক্ষমতাটা ছিল, গাছের পাতা, ঠিক আছে, সেই যে ক্ষমতাটা ছিল যে শুষে নেওয়া জলের ব্যাপারটা, সেই ক্ষমতাটা তারা হারিয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে, বন্যার ব্যাপার বা জলের মানে লেয়ার কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, জল শোষণ ক্ষমতা কমে যাচ্ছে বনভূমির। এর ফলে কিন্তু বন্যারও সৃষ্টি হতে পারে এবং বনের আশেপাশে যে লোকালয় থাকে সেই জায়গার লোকদের কিন্তু জীবনযাত্রা বিপন্ন হতে পারে। নেক্সট হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় মানে মাটির ক্ষয় হওয়া। মাটির ক্ষয় কিভাবে হয়? বড় গাছ পুড়ে যাওয়ায় বেশি বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় কিন্তু বেড়ে যায়। বড় গাছ যেগুলো দাবানলের জন্য পুড়ে গেছে সেগুলোর জন্য কি হচ্ছে, আমাদের বৃষ্টিপাতের সময় কিন্তু বৃষ্টিপাত যখন হয় ওই মাটির লেয়ারগুলোকে ধুয়ে 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 নিয়ে চলে যায়, ফলে মাটির ক্ষয় কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। এরপর কি বলছে, জল দূষণ। জল দূষণ কিভাবে হচ্ছে, দাবানলের প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিশে জল দূষণ কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। তো এই যে পরিমাণ কয়লা, ছাই এইসব তৈরি হচ্ছে আমাদের দাবানলের জন্য, আগুন লাগার জন্য, এগুলো কি হচ্ছে, ধীরে ধীরে ওই বৃষ্টিপাতের জলের স্রোতের ফলে ধীরে ধীরে হয়তো আশেপাশে জলাশয় আছে সেই জলাশয়ের জলে গিয়ে মিশছে এবং সেইখানের কিন্তু জলকে দূষিত করে ফেলছে। নেক্সট হচ্ছে জীব বৈচিত্র্য কমে যাওয়া। জীব বৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে। কিভাবে? দাবানলে বহু বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, অনেক বন্যপ্রাণী তাদের আশ্রয় কিন্তু হারিয়ে ফেলছে। ঠিক আছে, তো এইটার কথাই আমি বলছিলাম যে একবার যদি বনে আগুন লেগে যায় সেখানে তো প্রচুর পরিমাণ প্রাণীরা মৃতও হয়ে যেতে পারে, এছাড়া সেখান থেকে পালিয়ে যেতে পারে। পালিয়ে গিয়ে হয়তো যে পরিবেশে তারা সেখানে গিয়ে আশ্রয় নিল সেই পরিবেশে হয়তো তারা টিকে থাকতে পারবে না, বা হঠাৎ করে নতুন পরিবেশে গেলে কিন্তু তাদের অসুবিধা হবে। এর ফলে কিন্তু আমরা সেই প্রাণীগুলোকে ধীরে ধীরে খইয়ে ফেলতে পারি বা হারিয়ে ফেলতে পারি। নেক্সট হচ্ছে খরা এবং মরুভূমির সৃষ্টি। ঠিক আছে, খরা সৃষ্টি হতে পারে এবং মরুভূমি কন্ডিশনেও কিন্তু চলে যেতে পারে। কিভাবে? অত্যাধিক গরমে জলচক্র যদি ব্যাহত হয়, ঠিক আছে, জল যে আমাদের ওয়াটার সাইকেল আছে সেইটা যদি আমাদের ঠিকঠাকভাবে না মানে সামঞ্জস্যতা বজায় রাখে, তাহলে কি হয়, বৃষ্টিপাতের ধরন এবং পরিমাণ কমে যায় এবং সেইটার ফলেই আমাদের কি সৃষ্টি হতে পারে, খরার সৃষ্টি হতে পারে। এবং সেটা যখন হাই লেভেলে চলে যায় তাহলে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ডেজার্টিফিকেশন বা মরুভূমিও কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেই সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পেলাম কি এখনো অবধি, যে আদর্শ বনের গঠন কি কি ছিল, দাবানল কিভাবে সৃষ্টি হচ্ছে, তার কারণ কি, এবং এই দাবানলের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। এই তিনটে স্লাইড আমরা এখনো অবধি দেখেছি। নেক্সট পার্টে আমরা পড়ব উত্তরবঙ্গের। ঠিক আছে, আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, বনভূমির কি কি সমস্যা দেখা যায়, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের বনভূমিতে কি কি প্রবলেম দেখা যেতে পারে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমাদের 3 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, বইতে আছে এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আমাদের জানতে হবে। এবং এগুলো আমরা মাঝে মাঝে চোখেও দেখতে পারি বিভিন্ন খবরের বা নিউজে। ঠিক আছে, তো সেই জায়গাতে উত্তরবঙ্গের খবর মাঝে মাঝেই চলে আসে যে উত্তরবঙ্গের যে বনভূমি আছে সেই জায়গাতে কি কি প্রবলেম তারা ফেস করে, সেখানের বন্যপ্রাণীরা কি কি প্রবলেম ফেস করে। ঠিক আছে, তো সেটার কথা কি বলছে, যে বনাঞ্চল যদি নষ্ট করে,
ঠিক আছে? বনাঞ্চল নষ্ট করে যদি আমরা রেল লাইন তৈরি করি, ঠিক আছে, বনাঞ্চল নষ্ট করে আমরা যদি রেল লাইন তৈরি করি, তাহলে কি হয়, সেখান থেকে বনাঞ্চল নষ্ট করার জন্য সেখানের অনেক গাছপালা কেটে ফেলতে হয়, বা ওই বনাঞ্চলে কিছু বন্য প্রাণীরা থাকে, তাদের কিন্তু জীবনযাত্রা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো কি হয়, পাতাল রেলে তখন কি হয়, ওই রেল লাইন হয়তো পেতেছি, এবার সেই রেল লাইনের ক্ষেত্রে কি হচ্ছে যে মানে সেইগুলোতে যখন এসে পড়ছে, মানে ধর ওখানে যে সকল বন্য প্রাণীরা ছিল সেইগুলো এসে কি হচ্ছে, ওই রেল লাইনের যে ট্রেন ফেন যাচ্ছে, ধর কিছু যাচ্ছে, তখন সেই লাইনে এসে দাঁড়ালো বা পড়লো, এবং সেখানে কিন্তু হয়তো ট্রেনের ধাক্কায় হয়তো মারা গেল হঠাৎ করে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। পাতাল রেলে কাটা পড়ার একটা কন্ডিশন থাকে, এবং বহু হাতি এবং হাতির বাচ্চার কিন্তু মৃত্যু ঘটে। এই যে নিউজটা, যে হাতির বাচ্চা মারা যাচ্ছে বা হাতি মারা যাচ্ছে, এই নিউজটা কিন্তু আমরা মাঝে মাঝেই আমরা খবরে কিন্তু দেখতে পাই। হাতি লোকালয়ে কি হয়, প্রবেশ করায় হাতির সঙ্গে কিন্তু মানুষের অনেক সময় সংঘাত বেড়ে যায়। হঠাৎ করে লোকালয়ে যেখানে মানুষরা বাস করছে সেখানে হয়তো হাতি ফাতি ঢুকে গেছে, কেন ঢুকবে না ভাই, তোরা ওরা যেখানে থাকছে সেইখানে গিয়ে তোরা নিজেদের মতো উল্লাস করছিস, নিজেদের মতো অট্টালিকা বানাচ্ছিস, নিজেদের মতো রেল লাইন তৈরি করছিস, তাহলে ওরা এলে কি দোষ? ওরা যাবেটা কোথায়? ওদের জায়গা যাওয়ার তো একটা জায়গা রাখতে হবে, তোরা সেই জায়গাতে গিয়ে যাবতীয় যা কিছু করছিস। তো এই জন্য কি হয়, ওরা কিন্তু অনেক সময় লোকালয়ে প্রবেশ করে যায় যেখানে মানুষজন বাস করছে, এবং তখন কিন্তু তাদের সাথে একটা সংঘর্ষ হয়। ঠিক আছে, এবং তাতে কিন্তু অনেক প্রাণীরা এরকমভাবে মারা যেতে পারে। প্রাকৃতিক খাবারের অভাবে চিতাবাঘ কি হয়, এরাও তাই করে, প্রাকৃতিকভাবে খাবার ঠিকঠাকভাবে নেই, হ্যাঁ, তখন কি করে, বাঘরাও কিন্তু লোকালয়ে এরকমভাবে প্রবেশ করে, সেখানে যে সকল হাঁস মুরগি ছাগল, যেগুলো আমাদের গৃহপালিত যে সকল আমরা প্রাণীরা পুষি, সেগুলোকে কিন্তু আক্রমণ করে, এবং কখনো কখনো মানুষের সঙ্গেও কিন্তু তার জন্য সংঘাত লেগে যায়, অনেক সময় মানুষকেও খেয়ে ফেলে, এইগুলোও আমরা নিউজে পড়ে থাকি। তো এই ব্যাপারগুলো কিন্তু হয়। এছাড়া ঘাস জঙ্গল এবং জলাভূমির অভাবে গন্ডারের সংখ্যা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। ঘাস জঙ্গল এবং জলাভূমি, ঘাস জঙ্গল এগুলো আমরা কম বেশি কেটে ফেলছি, জলাভূমি আমাদের ঠিকঠাকভাবে ধর জল দূষণের অবস্থা হয়ে গেল, সেই জল পান করার মতো অবস্থা থাকলো না, হ্যাঁ, বা জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, এই রকম কন্ডিশনের জন্য সেখানে যে সকল গন্ডাররা খাবার দাবারের জন্য সেইগুলো ইউজ করতো, সেইগুলোর কিন্তু অভাব ঘটছে, যার ফলে গন্ডারের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর জলবায়ুর অনেক সময় পরিবর্তন হতে দেখা যায়, এই যে আমাদের কন্ডিশনের জন্য, আমাদের কাজের জন্যই তো জলবায়ু আর আগের মতো নেই। এখন দেখেছিস যে শীত, আগে পুজো আসার অন্তত 15-20 দিন, এক মাস আগে কিন্তু শীত পড়ে যেত, আর এখন দেখ সেপ্টেম্বর শেষের দিকে হতে চলেছে, পুজো আসতে চলেছে, আর তার মধ্যেও কিন্তু কি হচ্ছে, এখনো অবধি কিন্তু আমাদের ঠান্ডার ব্যাপারের কোনো রেশ নেই, শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে সারা বছর ধরে, আর গরম পড়লে তো সাংঘাতিক গরম, এই হয়ে যাচ্ছে। তো এই জলবায়ুর পরিবর্তন কিন্তু আমাদের জন্যই হচ্ছে, এবং বন হ্রাসের কারণে ধীরে ধীরে বনভূমি আমরা মানে বৃক্ষচ্ছেদ করে ফেলছি, এর কারণে কি হচ্ছে, পাখি যেগুলো থাকছে এবং কীট পতঙ্গ, এদের সংখ্যাও কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে, ফলে ওভারঅল যদি আমরা বলি যে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে, জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু উত্তরবঙ্গের কিন্তু সমস্যা, যেটা 3 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা পড়ব হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি এবং তার বর্তমান সংকট কি। তো তোদের আগে জানতে হবে যে ম্যানগ্রোভ বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য আমরা কাকে বলি, ঠিক আছে? তো দেখ, ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ যে অরণ্য, এটা আমরা জেনারেলি বলি কর্দমাক্ত, লবণাক্ত, মৃত্তিকা বিশিষ্ট অরণ্য, ঠিক আছে, যেখানে বিভিন্ন প্রকার লবণাম্বু উদ্ভিদ জন্মায়, কারণ লবণাক্ত মাটিতে জন্মায়, তাই তাদের সেই উদ্ভিদগুলোকে আমরা কি বলি, লবণাম্বু উদ্ভিদ, ঠিক আছে, যাকে আমরা হ্যালোফাইট উদ্ভিদও বলে থাকি। তো এই যে সকল উদ্ভিদ, যে সকল উদ্ভিদের উদাহরণ তোরা অলরেডি অনেকেই জানিস, এবং সেই ম্যানগ্রোভ অরণ্যের যদি কথা বলিস তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবনের কথা আসে, ঠিক আছে, এক্সাম্পল সুন্দরবন, ঠিক কিনা? তো এই যে সুন্দরবন, এই সুন্দরবনের মাটিতে কিন্তু এই সকল উদ্ভিদ জন্মায়, সুন্দরী উদ্ভিদ, গর্জন গাছ, গেওয়া গাছ, গরান গাছ, এই সকল উদ্ভিদ কিন্তু জন্মায়, ঠিক আছে। এবার এই মানে এই যে মানে ম্যানগ্রোভ বনভূমি,
সেগুলোর মধ্যে কোন কোন উদ্ভিদের কি ধরনের অ্যাডাপ্টেশন বা কি ধরনের অভিযোজন দেখা যায়, সেই পরিবেশে থাকতে হলে সেই উদ্ভিদদের মধ্যে কি কি চেঞ্জেস দেখা যায় সেগুলো আমরা দেখব। সেগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় আলাদা আমাদের নর্মাল উদ্ভিদের, এখানকার উদ্ভিদের থেকে, সেইগুলো আমরা দেখব। এবং কি কি সংকটের সম্মুখীন হয়েছে এই ম্যানগ্রোভ অরণ্য সেগুলো আমরা জানব। তো প্রথমেই আমি বলে রাখি যে যেহেতু এরা লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, তাই সেই লবণাক্ত মাটি এবং সেই মাটি কণাগুলো এত মানে একটার সাথে আরেকটা জড়িত অবস্থায় থাকে, যাতে করে মানে মাটিতে যে মূল থাকে উদ্ভিদের, সেই মূলগুলো কি হয়, ঠিকঠাকভাবে অক্সিজেন পায় না। এবং সেই অক্সিজেনের অভাবের জন্য কি হয়, ওই মূলগুলো কি হয়, মাটি ফেরে ওপরে উঠে আসে। আমরা অভিকর্ষজ বল আমরা জানি নিচের দিকে কাজ করে, কিন্তু এইখানে কি হচ্ছে, মূলটা কি করে, অভিকর্ষজ বলের উপরের দিকে, মানে উল্টো দিকে, যেখানে আমরা মূল জানি যে অভিকর্ষজ বল যেদিকে কাজ করে সেদিকেই যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে যাচ্ছে, মানে মাটি ফুঁড়ে ওপরের দিকে কিছু মূল উঠে আসছে। তো সেই যে মূল, সেই মূলগুলোকে আমরা বলি শ্বাসমূল, যেটা তোরা এইখানে ছবিতে কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছিস। এই যে এইরকম দেখতে যে মূলগুলো এরকম লম্বা লম্বা মাটির ওপরে এরকম ভাবে হয়ে আছে, এইগুলোকে আমরা বলছি শ্বাসমূল, বা এখানে দেখ লেখা আছে নিউম্যাটোফোর। ঠিক আছে, এই শ্বাসমূল এটাকেই আমরা বলি শ্বাসমূল। শ্বাসমূল, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি নিউম্যাটোফোর। এবং এই শ্বাসমূলগুলোর বডিতে কিছু ছিদ্র থাকে, এরকম ছোট ছোট ছিদ্র থাকে, বুঝলি, এরকম ছোট ছোট ছিদ্র থাকে। এবং সেই ছিদ্রগুলো দিয়ে বায়ু থেকে যে অক্সিজেনগুলো, সেই অক্সিজেনগুলো কিন্তু তার বডিতে মানে মূলের মধ্যে কিন্তু প্রবেশ করে। ঠিক আছে, বায়ু থেকে যে সকল অক্সিজেনগুলো আছে সেইগুলো কিন্তু কি হয়, এই মূলের যে ছিদ্রগুলো, শ্বাসমূলের যে ছিদ্রগুলো, সেই ছিদ্র দিয়ে কিন্তু মূলের ভেতরে বা উদ্ভিদের দেহে কিন্তু প্রবেশ করে। তো এই যে ছিদ্রগুলো, এগুলোকেও আমরা বলি নিউম্যাথোড বা শ্বাস ছিদ্র বা শ্বাসরন্ধ্র। ঠিক আছে, এইগুলো হতে পারে। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, এই যে সুন্দরী উদ্ভিদে এইটা দেখা যাচ্ছে, এটা সুন্দরী উদ্ভিদের ছবি। তো এই উদ্ভিদে আরেক ধরনের, বা এইখানে লবণাক্ত মাটিতে জন্মানো বা ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো আরো আরেক ধরনের আমরা মূল দেখতে পাই, এটাকে আমরা শ্বাসমূল বললাম। আর এইখানে যে তোরা দেখতে পাচ্ছিস এইটাকে আমরা বলি কি, ঠেসমূল। এটাকে আমরা কি বলি বেটা, ঠেসমূল বলি, ঠেসমূল বলি। ঠিক আছে, তো এই যে শ্বাসমূল আর ঠেসমূল, এই ঠেসমূলগুলো কি হয়, জোয়ার হয় আমরা জানি, হ্যাঁ, জোয়ার হয় এই ম্যানগ্রোভ অরণ্যে, যে সকল জলের যে ব্যাপার থাকে, সেই একটা নির্দিষ্ট সময় পর পর প্রচুর পরিমাণে জল কিন্তু নিকটবর্তী এলাকাকে ভাসিয়ে নেয়। এবং সেই যে জোয়ার, সেই জোয়ারের জলে এইখানের যে উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলো যাতে সহজে উপড়ে না যায়, ঠিক আছে, বা অনেক সময় এই অঞ্চলগুলোতে ঝড় বন্যা এগুলোর প্রকোপ প্রচুর পরিমাণে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং সেই জায়গা থেকে সেইখানের উদ্ভিদগুলোকে যাতে মাটির সাথে শক্তভাবে আটকে রাখা যায়, সেই কাজটাও কিন্তু আমাদের এই ঠেসমূলটা করে। ঠিক আছে, বুঝতে পারছিস কি কি কথা বলছি? এই কথা যেগুলো বলছি এক একটা মূলের সম্বন্ধে, যে যে কথাগুলো বলছি, এই কথাগুলোই কিন্তু এই মূলগুলোর বৈশিষ্ট্য। তো তোরা যারা যারা আমার লেকচার শুনছিস, ঠিকঠাকভাবে শুনছিস, তারা কিন্তু আমার মুখের কথাগুলোকে ভালো করে পয়েন্ট আউট করে লিখে নে। আমি সবগুলো হয়তো লেখার সময় পাবো না, কারণ আজকের অনেক বড় একটা চ্যাপ্টার, আমি যদি ঠিকঠাকভাবে পুরোপুরি টাইম অনুযায়ী না চলি তাহলে কিন্তু এটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেটা আমি চাইছি না। মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে এই লেকচারটা শেষ করতে চাইছি, এবং তার জন্য কিন্তু আমি অনেক কথা যেগুলো মুখে বলবো সেগুলোই কিন্তু সেই জিনিসগুলোর বৈশিষ্ট্য বোঝায়, এবং সেগুলোই কিন্তু এক্সামে আসবে। তো সবাই কিন্তু আমার কথা অনুযায়ী কিন্তু পুরোপুরি ব্যাপারগুলো লিখে নেয়। ঠিক আছে, তাহলে আমরা দুটো মূলের সম্পর্কে জানলাম। একটা এক ধরনের হচ্ছে ঠেসমূল, যেগুলো জোয়ার ভাটা বা এই সকল জলের স্রোত বা জলোচ্ছ্বাস বা বৃষ্টিপাত বন্যা এগুলোর থেকে কিন্তু আমাদের উদ্ভিদগুলোকে রক্ষা করে সেখানে। এবং শ্বাসমূল হচ্ছে আমাদের কি হয়, মাটি ফুঁড়ে যে উদ্ভিদের মূলগুলো উঠে আসে, যেগুলো লবণাক্ত মাটিতে অক্সিজেনের কম থাকার জন্য কিন্তু তারা এই সব কাজ করছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যেহেতু এই মাটিতে লবণের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি থাকে, তাই কি হয়, এই লবণগুলো, জল এবং খনিজ লবণ যখন উদ্ভিদ মূল দিয়ে তোলে ওপরে, তখন সেগুলো পাতায় গিয়ে সঞ্চিত হয়, এবং পাতার এক প্রকার গ্রন্থি থাকে যেটাকে আমরা বলি সল্ট গ্ল্যান্ড, যেটাকে আমরা বলি সল্ট গ্ল্যান্ড। ঠিক আছে, বা লবণ গ্রন্থি, সল্ট গ্ল্যান্ড বা লবণ গ্রন্থি। তো কি হয়, এই পাতাতে এই লবণের দানা বা লবণ কণাগুলো এসে কিন্তু সঞ্চিত হতে শুরু করে। এবং কি হয়, যখন এই উদ্ভিদগুলোর পত্রমোচন হয়,
সেই পত্রমোচনের মাধ্যমে, পত্রমোচন এক প্রকার রেচন প্রক্রিয়া, তো এই যে পত্রমোচন প্রক্রিয়া, এই পত্রমোচনের মাধ্যমে এই পাতায় সঞ্চিত লবণ গ্রন্থির মধ্যে সঞ্চিত যে সকল লবণ ছিল সেই লবণগুলোও কিন্তু উদ্ভিদের শরীর থেকে, মানে এই লবণগুলো কিন্তু উদ্ভিদের বডির জন্য ভালো না, সেই জন্য এরা লবণ গ্রন্থিতে সঞ্চয় করে রাখে এবং লবণ গ্রন্থিতে সঞ্চয় করে রাখার পর যখন পত্র মোচন হয়ে যায় তখন কিন্তু এই অতিরিক্ত লবণ তাদের দেহ থেকে বেরিয়ে যায় এবং উদ্ভিদ সতেজ থাকে। ঠিক আছে, তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা কিনা সুন্দরবনে আমরা দেখতে পাই এই সকল উদ্ভিদে। আচ্ছা, এরপরে যে তথ্যটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে পয়েন্টটা তোদের ক্লাস 10এও কাজে লাগবে, সেটা হচ্ছে এই সকল উদ্ভিদে আমরা এক ধরনের অঙ্কুরোদ্গম দেখতে পাই যেটাকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি বললাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটার মানে কি? এটাকে আমরা ইংলিশে বলি ভিভিপেরাস জার্মিনেশন সম্ভবত। যাই হোক, এই যে জরায়ুজ অঙ্কুরোদ্গম এখানে হয়টা কি? দেখ, যেহেতু আমাদের সেই সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্যের মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই উদ্ভিদের যে বীজগুলো আছে সেই বীজগুলো যদি সরাসরি উদ্ভিদ থেকে মাটিতে পড়ে, আমরা সাধারণত যেভাবে দেখি যে হ্যাঁ উদ্ভিদের বীজ মাটিতে পড়ে সেখান থেকে আবার গাছ হয়ে গেছে, কিন্তু এখানে যদি সরাসরি বীজটা যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু সেই উদ্ভিদ বা সেই বীজ থেকে উদ্ভিদ জন্মানোর সম্ভাবনা অনেক কম থাকে। কেন? কারণ সেই মাটিতে লবণের পরিমাণ প্রচুর বেশি থাকে এবং এই এত লবণাক্ততায় সেই বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হবে না এবং বীজটা কিন্তু মারা যাবে। ঠিক আছে, ফলে তার থেকে কিন্তু আর গাছ বা উদ্ভিদ চারা গাছ হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তাই কি হয়, এই সকল উদ্ভিদে একটা ব্যাপার দেখা যায়, বিশেষ করে গর্জন গাছ, গরান গাছ, এই সকল উদ্ভিদে মেইনলি দেখা যায়। সুন্দরী গাছে কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম জেনারেলি হয় না। যাই হোক, এই যে গর্জন, গেওয়া, গরান, এইগুলোর যে কথা বললাম এগুলোতে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় এবং সেটার মানেটা কি? সেটার মানে হচ্ছে এই সকল বীজ উদ্ভিদে থাকাকালীনই, উদ্ভিদ থেকে যখন খুলে না পড়ছে, উদ্ভিদে আছে বীজটা, সেই বীজে কি হয়, উদ্ভিদে থাকাকালীনই কি হয়, এই উদ্ভিদের অঙ্কুরোদ্গম হয়ে যায়। ঠিক আছে, এইটা ধর বীজ, এই বীজের এখান থেকে এই যে একটা পার্ট বেরিয়েছে, এই পার্টটাই হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে। উদ্ভিদে থাকাকালীনই কিন্তু বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। এবং এই এই যখনই এই যে পার্টটা তৈরি হয়ে গেছে, এইবার যদি এই বীজটা যদি মাটিতে পড়ে তখন কি হবে, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের কি হবে, মাটিতে গেঁথে যাবে। ঠিক আছে, এবং তার ফলে আমাদের বীজের যে মূল অংশটা, সেই মূল অংশটা কিন্তু রক্ষা পাবে এবং তারপর সেখান থেকে কিন্তু আমাদের অঙ্কুরোদ্গম হয়ে আমাদের কাণ্ডের যে পার্টটা সেইটা তৈরি হবে। এটা মূলের পার্ট ধরতে পারি, সেটা মূল যেমন মাটিতে থাকে সেই রকমভাবে ওটা কিন্তু মাটিতে পড়বে এবং মেইন যে বীজটা সেটা কিন্তু অনেকটা ওপরেই থাকবে মাটির, কারণ এই পার্টটা অনেকটা বড়, তো এইটা গেঁথে যাবে মাটিতে এবং এই পার্টটা কিন্তু ওপরেই থাকবে, ফলে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে এবার পুরো গাছটা তৈরি হওয়া সক্ষম হবে। কিন্তু যদি এইটা না হতো তাহলে কিন্তু বীজটা কিন্তু বাঁচানো যেত না, এত পরিমাণ লবণাক্ততায়। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবং এইখানে যত পয়েন্টস বললাম এগুলো প্রত্যেকটা জিনিস তোদের ক্লাস 10-এ গিয়েও কাজে লাগবে, তাই খুব ভালো করে এই জায়গাটা তৈরি করে রাখিস। খুব ইন্টারেস্টিং জায়গা, যেগুলো প্রত্যেকটা পয়েন্টস বললাম, যেগুলো আমরা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, এইবার আমাদের প্রথমের যে বনের পার্টটা সেটা আমাদের কমপ্লিট হলো। এইবার আমরা আসছি আমাদের নেক্সট পার্টে, সমুদ্রের নিচে জীবন কিরকম কি হয়। ঠিক আছে, তো সেটার প্রথমেই কিছু তথ্য দেখা যাবে যে হ্যাঁ কি কি ধরনের জীব, কি কি ধরনের উদ্ভিদ আমরা সমুদ্রের নিচে দেখতে পাই, সেই তথ্যগুলো আমরা একটু আগে দেখে নিই। কি বলছে যে সমুদ্রের 50 মিটার গভীরতা পর্যন্ত যদি যাস তাহলে সেখানে দেখা যায় যথেষ্ট পরিমাণ সূর্যের আলো কিন্তু প্রবেশ করছে। 50 মিটার গভীরতায় গেলে আরামসে কিন্তু সেই আলোটা কিন্তু আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি, সূর্যের আলো। এবং এখানে নানা রকম সামুদ্রিক শৈবাল জন্মাচ্ছে, শামুক থাকছে, ঝিনুক থাকছে, তারা মাছ থাকছে, কাঁকড়া থাকছে, যে কারণে এই সকল জিনিস বা এই সকল অর্গানিজম বা এই সকল জীব বা এই সকল প্রাণীদের কিন্তু আমরা সমুদ্রেতে ঘুরতে গেলেই কিন্তু আমরা দেখতে পাই যে সমুদ্রের জলের স্রোতে কিন্তু আমাদের পায়ের সামনে এসে থাকছে। ঠিক আছে, বা স্থলে চলে আসছে জলের স্রোতে। তো এইগুলো ওপর লেয়ারেই থাকে মোটামুটি 50 মিটার গভীরতায়। নেক্সট বলছে পরবর্তী 50 থেকে 100 মিটার আরো নিচে, এইখানে কি হয়, সমুদ্রের ঢালে যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেখানে কেল্প দেখা যেতে পারে, স্পঞ্জ দেখা যেতে পারে, সি হর্স দেখা যেতে পারে, এই সকল প্রাণী কিন্তু আমরা দেখতে পাই মোটামুটি 150 বা 100 মিটার গভীরতায়। ঠিক আছে, এরপর
খোলা সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন গভীরতায় আমরা তিমি দেখতে পাই, হাঙর দেখতে পাই, হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী, এবং এই সকল মেরুদণ্ডী প্রাণী আমরা দেখতে পাই। এছাড়া জেলিফিশ, অক্টোপাস, এইগুলো অমেরুদণ্ডী কিন্তু প্রাণী আমরা দেখতে পাই। এগুলো বিভিন্ন রকম গভীরতায় কিন্তু থাকতে পারে, স্পেসিফিক নেই। সমুদ্রের একেবারে গভীরে যেখানে জলের চাপ খুব বেশি, ঠিক আছে, সমুদ্রের খুব গভীরে কিন্তু জলের চাপ, জলের যে প্রেশার, ওয়াটার প্রেশার, সেটা প্রচুর পরিমাণে থাকে, এবং সেখানে যে সকল জীবরা থাকে তারা সেই প্রেশারটা খাপ খাইয়ে নিয়েই কিন্তু সেই স্তরে থাকতে পারে, ঠিক আছে, সেটার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে যায়। তাই সমুদ্রের একেবারে গভীরে যেখানে জলের চাপ খুব বেশি এবং তাপমাত্রা খুব কমে যায় সেইখানে জলের বেশি নিচে, এই অঞ্চলে বসবাসকারী জীবেরা কিন্তু মাংসাশী হয়। মাংসাশী জীব কিন্তু আমরা একদম জলের নিচে দেখতে পাই, এবং সেইখানে জলের যত নিচে যাবি তত কিন্তু তোরা দেখবি সূর্যের আলো কম পৌঁছাচ্ছে। জলের একটা লেয়ার অবধি কিন্তু, বা একটা স্তর অবধি কিন্তু সূর্যের আলো ডিরেক্টলি পৌঁছায়। জলের যত বেশি নিচে যাবি তত সমুদ্রের জলের নিচে কিন্তু অন্ধকার দেখতে পাবি, এবং সেই জায়গায় সেই অন্ধকারে বা সেই জলের যে চাপ বেশি সেই অবস্থায় থাকার মতো কিন্তু অভিযোজন সেই সকল প্রাণী যারা অত নিচে থাকে তাদের কিন্তু আছে, এবং তারা মাংসাশী প্রাণী হয়। নেক্সট পয়েন্ট বলছে হোয়াট ইজ বায়োলুমিনেসেন্স। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এবং এইগুলো হায়ার স্টাডিজেও আছে, তাই এই জায়গাটা ভালো করে ক্লিয়ার হয়ে নে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমরা সমুদ্রের নিচের জীবনের কথা বলছি, তো সেখানে কিছু সমুদ্রের নিচের উদ্ভিদের জীবের কথা বলবো যাদের মধ্যে বায়োলুমিনেসেন্স দেখা যায়, কিন্তু এছাড়াও কিন্তু আমরা এমনি স্থলে বা আমাদের আশেপাশেও কিন্তু আমরা এইরকম ব্যাপার দেখতে পাই। সেটা কাদের মধ্যে দেখতে পাই সেটা আমি বলছি। হোয়াট ইজ বায়োলুমিনেসেন্স, আগে যদি আমরা সেটা দেখি, তাহলে বায়োস কথাটার মানে হচ্ছে জীবিত, আর ল্যাটিন শব্দ লুমেন কথাটার মানে হচ্ছে, দেখ, বায়োস কথাটা গ্রিক শব্দ আর লুমেন কথাটা হচ্ছে ল্যাটিন শব্দ, তো এই যে দুটো আলাদা আলাদা শব্দের দুটো ওয়ার্ডকে নিয়ে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, যেখানে লুমেন কথাটার মানে হচ্ছে ঠান্ডা আলো। তার মানে বায়োলুমিনেসেন্স যেটা তৈরি হচ্ছে, আমরা জেনারেলি সূর্যের আলো বা যে কোনো আলো তৈরি হলে আমরা জানি একটা হিটও প্রডিউস হয়, একটা তাপও আমরা পাই, গরম তাপ যেটা, কিন্তু এখানে যে আলোটা তৈরি হচ্ছে এখানে কিন্তু কোনো রকম তাপ থাকছে না, ঠিক আছে, এখানে কম তাপের আলো বা ঠান্ডা আলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই দুটো পার্ট খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লুসিফেরিন, এই যে বায়োলুমিনেসেন্স বা এই যে ঠান্ডা আলোটা, এটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লুসিফেরিন, যেটা কিনা প্রোটিনের সঙ্গে যুক্ত এক প্রকার রঞ্জক পদার্থকে বলা হয়। তাহলে লুসিফেরিন জিনিসটা কি বেটা? লুসিফেরিন হচ্ছে এক প্রকার প্রোটিন আছে, যে প্রোটিনের সঙ্গে যুক্ত এক প্রকার রঞ্জক। রঞ্জক মানে যেটা কোনো রং তৈরি করে, বা এখানে আলোর কথা বলেছে, ঠিক আছে। তাহলে এই যে লুসিফেরিন এইটা, আর তার সাথে এক প্রকার উৎসেচক থাকে, একই রকম নাম কিছুটা, লুসিফারেজ। যখন উৎসেচক আসবে তখন লাস্টে এজ কথাটা থাকবে, ASE, তাই দুটোকে গোলাস না। লুসিফেরিন কিন্তু উৎসেচক না, লুসিফেরিন এক প্রকার রঞ্জক যেটা প্রোটিনের সাথে যুক্ত থাকে, আর লুসিফারেজ হচ্ছে এক প্রকার উৎসেচক। এবার এই দুটো মিলে তৈরি কি করে? তৈরি করে আমাদের আলোক শক্তি, যে আলোক শক্তিটা ঠান্ডা, বা যেটাকে আমরা বায়োলুমিনেসেন্স বলি। ক্লিয়ার বেটা? এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা আসতে পারে কোশ্চেনে। নেক্সট কি বলছে, কোনো প্রাণী এই আলো তৈরির জন্য কিছু আলো উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্বও করে, যে বন্ধুত্বের ব্যাপারটাকে আমরা কি বলি? মিথজীবিতা বলে থাকি, মিথজীবিতা বলে থাকি। তাহলে এখানে মিথজীবিতা মানে কি? তুমি আমার ভালো করো, আমি তোমার কোনো ভালো কাজ করব, মানে তুমি আমায় হেল্প করো, আমি তোমায় হেল্প করবো, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো মিথজীবিতার ক্ষেত্রে কি হয়, মানে শুধুমাত্র যে হ্যাঁ এই প্রকার বিক্রিয়ার ফলেই বা এই রকম ব্যাপারের ফলেই কিন্তু আমাদের বায়োলুমিনেসেন্স তৈরি হবে, এর কোনো মানে নেই। এছাড়াও আমাদের আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে কি হয়, কোনো প্রাণী কিছু ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব করে, ঠিক আছে, এবং সেই ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব করার রিজন হচ্ছে সেই ব্যাকটেরিয়া আলো তৈরি করে, এবং তার আলোতে সেই প্রাণীটাও কিন্তু আলোকিত হয়, এবং তার জন্য যা যা হেল্প হয় সেটা আমরা পরের পয়েন্টে পড়ছি। তো এই যে ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব করার যে ব্যাপারটা, সেইটা কি করছে, এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলি মিথজীবিতা। মিথজীবিতা মানে হেল্প প্রসেস, তুমি আমায় হেল্প করো, আমি তোমায় হেল্প করব। লাস্ট পয়েন্ট বলছে যে এটি জীবদের নানাভাবে সাহায্য করে। কি কি কাজে সাহায্য করে? দেখ, খাবার খুঁজতে সাহায্য করে, আলোর জন্য, আলো তৈরি হওয়ার জন্য খাবার খুঁজতে খুব সাহায্য হয়। এছাড়া কি হয়, খাদ্যকে আকর্ষণ করে, যে হ্যাঁ আলো যেদিকে, যেমন ধর কোনো পোকামাকড় যদি ঘুমের সময় দেখবি তুই যদি আলো
জ্বালিয়ে রাখিস ছোট্ট মোবাইলের টর্চের আলো, তাহলে দেখবে অনেক পোকামাকড় সেদিকে অ্যাট্রাক্টেড হয়, ঠিক আছে? তো সেই রকমই একটা ব্যাপার, এরা যে খাবারটা খাবে, যাদের বডি থেকে এই লাইটটা তৈরি হচ্ছে, তারা এই লাইটটার ইউজ করে তারা কিন্তু খাবারকে আকর্ষণও করে, যে হ্যাঁ তুমি আমার দিকে আসো, তারপর আমি তোমায় খাবো। এরপর কি, ছদ্মবেশ ধরতে পারে, হ্যাঁ, আলোর মাধ্যমে তারা ছদ্মবেশও ধারণ করতে পারে। এছাড়া নিজেদের আত্মরক্ষাতেও সাহায্য হয়, ঠিক আছে? নিজেদের আত্মরক্ষাতেও সাহায্য হয়। অনেকে এই আলো তৈরি করে একটা ভয় দেখানোর তৈরি করে, যে ভয়ে ওই আলো দেখে ভয় পায় অন্য প্রাণীরা, ফলে তাকে অ্যাটাক করে না। নর্মাল অবস্থায় আলো তৈরি না কালীন যদি তাকে অ্যাটাক করার ব্যাপারও থাকে, কিন্তু আলো তৈরির মাধ্যমে কি হয়, যেমন ধর বন্য প্রাণীদের বা বনে ঘুরতে গেলে আমরা অনেকেই কি করি, আগুন জ্বালাই, ঠিক আছে? আগুন জ্বালিয়ে থাকি, কারণ আগুন দেখে কিন্তু বন্যপ্রাণীরা অনেকে ভয় পায়, আসে না কাছাকাছি। তো সেই রকমই একটা ব্যাপার, তো সেটা কিন্তু তাকে আত্মরক্ষাতেও সাহায্য করছে। তো এইরকম প্রাণী তোরা সমুদ্রে অনেক রকম দেখতে পাবি, যেমন এখানে হচ্ছে সাগর কুসুমকে দেখানো হয়েছে, সি অ্যানেমন, তো সেগুলোর থেকে কিন্তু বডি থেকে রেডিয়েট হয়ে এইরকম আলো বেরোচ্ছে, ঠান্ডা আলো, ঠিক আছে? তো সমুদ্রের মধ্যে যদি তোরা এই আলোর এক্সাম্পলের কথা বলিস, তাহলে সাগর কুসুম, আমি বলছি না শুধু এটাই, ঠিক আছে? আমি শুধু একটা এক্সাম্পল বললাম, যেটা আমাদের কিসে থাকে, সমুদ্রের নিচে থাকে। এছাড়া তোরা আরো একটা নর্মাল এক্সাম্পল, যেটা আমাদের সবসময় আমরা জানি যে আছে, সেটা হচ্ছে জোনাকি। জোনাকি পোকার বডি থেকেও কিন্তু আলো বেরোয়, এবং সেখানেও কিন্তু এই সেম বিক্রিয়াটাই হয়। এই বিক্রিয়ার ফলেই কিন্তু তাদের বডিতে আলো জ্বলে, এবং আলো সৃষ্টির মাধ্যমে কিন্তু তারা এই সকল বিভিন্ন রকম কাজ করতে পারে, ঠিক আছে? তো জোনাকি পোকা, ঠিক আছে, এইটাও কিন্তু আমাদের এই ব্যাপারটা করে বা বায়োলিমিনেসেন্স দেখায়। পরের পয়েন্টে যাই আমরা। আচ্ছা, এখানে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটনের কথা বলবো। ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটন হচ্ছে আমাদের সমুদ্রে বসবাসরত দুরকম জীব, যেখানে ফাইটো কথাটার মানে হচ্ছে উদ্ভিদ, আর জু কথাটার মানে হচ্ছে প্রাণী। তার মানে এই ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে আমাদের সমুদ্রে যে সকল উদ্ভিদ থাকছে, ঠিক আছে? আর জু প্ল্যাঙ্কটন মানে হচ্ছে সেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে যারা খায়, ঠিক আছে? যে সকল জীব বা পোকামাকড়, এগুলোই জেনারেলি জু প্ল্যাঙ্কটন হয়। তো সেইগুলো সম্পর্কে আমরা ডিফারেন্সের মাধ্যমে এমনভাবে দেখে নেব, যাতে তাদের আলাদা করে যখন বৈশিষ্ট্যও লিখতে দেবে সেটাও লিখতে পারবো, এবং তাদের মধ্যে যখন পার্থক্য লিখতে দেবে সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখ কি পয়েন্ট না হয়েছে প্রথমেই, যে প্রকৃতি কেমন, ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রকৃতি কেমন এবং জু প্ল্যাঙ্কটনের প্রকৃতি কেমন। তো ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এই যে জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ। তো অনেক উদ্ভিদ আছে এখানে, যে উদ্ভিদগুলোকে আমরা হয়তো অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাবো। তাছাড়াও কিছু উদ্ভিদ আছে আণুবীক্ষণিক ছাড়াও হয়, ঠিক আছে? আর জু প্ল্যাঙ্কটন হচ্ছে এরা জলে ভাসমান আণুবীক্ষণিক হতে পারে বা দৃশ্যমান প্রাণী। তো কিছু প্রাণী আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, আবার কিছু প্রাণী আছে দেখতে পাবো, তো যেগুলো প্রাণী অবশ্যই, ঠিক আছে? এটা উদ্ভিদ আর ওগুলো হচ্ছে প্রাণী। নেক্সট হচ্ছে ক্লোরোফিল। তাহলে দেখ, ফাইটোপ্ল্যাঙ্কটন যেহেতু উদ্ভিদ, তাই কি হয়, তাদের মধ্যে ক্লোরোফিল থাকবে, তারা স্বভোজী হবে, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে সূর্যের আলোর হেল্প নিয়ে, ঠিক আছে? তাই এদের দেহে কি হয়, ক্লোরোফিল থাকে। ফাইটোপ্ল্যাঙ্কটন যেহেতু এটা উদ্ভিদ, তাই এরা প্রাণী হয়, এদের ক্লোরোফিল থাকে না। নেক্সট হচ্ছে ক্লোরোফিল থাকার জন্য সালোক সংশ্লেষ ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো করতে পারে, আর এরা যেহেতু ক্লোরোফিল থাকে না তাই করতে পারে না। উদাহরণে ফাইটোপ্ল্যাঙ্কটন কি কোনগুলো, যেমন ডায়াটম, এটা আণুবীক্ষণিক, ক্লোরেল্লা, ভলভক্স, এগুলো সব আণুবীক্ষণিক, হ্যাঁ, ডিনোফ্ল্যাজেলেট, এগুলো সব কিন্তু আমাদের আণুবীক্ষণিক ফাইটোপ্ল্যাঙ্কটন। আর জু প্ল্যাঙ্কটনের মধ্যে সাইক্লপস, ডাফনিয়া, জলজ পতঙ্গের যে সকল লার্ভাগুলো হয় এইগুলো, যার মধ্যে এগুলো তোরা মোটামুটি মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবি, আর পতঙ্গের লার্ভা ফার্ভা এগুলো তোরা নর্মাল খালি চোখে কিন্তু দেখতে পাবি। তো এই হচ্ছে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটনের কিন্তু পার্থক্য। এরপরে আমরা আরও একটার, এই যে আমাদের এখানে ডায়াটম, তারপর ডিনোফ্ল্যাজেলেট, এগুলো সম্পর্কে বলা হলো, তো এইগুলো কিন্তু আসলে ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স এমন করে দেখে নেব যাতে তাদের আলাদা করেও যখন বৈশিষ্ট্য আসবে তখন আমরা সেখান থেকে লিখতে পাবো। বইতে কিন্তু জেনারেলি এরকম ডিফারেন্স হিসেবে নেই, বইতে নর্মালভাবে প্রত্যেকটা গল্পের মতো করে কিছু কিছু বৈশিষ্ট্য প্রত্যেকটার সম্বন্ধে লেখা আছে, তো সেখান থেকেও তোরা হেল্প পাবি। এইটা করলে কি তোদের ডিফারেন্সটাও কিন্তু হেল্প হয়ে যাবে, এবং তার সাথে বৈশিষ্ট্যগুলোও পেয়ে যাচ্ছিস। তো আমরা এখানেও সেম ভাবে দেখবো যে এদের বৈশিষ্ট্যের মাধ্যমে কিভাবে ডিফারেন্স লেখা যায়। তো দুটোই কিন্তু আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, অবশ্যই উদ্ভিদ, সামুদ্রিক উদ্ভিদ, যেটার কোষের প্রকৃতি যদি আমরা ভাবি, তাহলে ডায়াটম হচ্ছে এক প্রকার ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে, যেটাকে আমরা আদর্শ কোষ বলি। ডায়াটম হচ্ছে আমাদের সেই ধরনের কোষ। আর ডিনোফ্ল্যাজেলেট যেটা আছে, এটা হচ্ছে মেসোক্যারিওট।
ঠিক আছে, মানে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মাঝামাঝি একটা, ঠিক আছে, সেটাকে আমরা বলি ডিনোফ্ল্যাজেলেট, ফ্ল্যাজেলা থাকে ওটাই। আচ্ছা, বসবাস কিভাবে হয়? এককভাবে বসবাস তৈরি করে বাস করে। ডায়াটমরা কি হয়, ইউনিট, এক একজন এক একটা হিসাবে বাস করে, ঠিক আছে, ওই রকম ভাবে গ্রুপ ওয়াইজ বাস করে না এরা। ডায়াটম হচ্ছে এককভাবে বাস করে। আর ডিনোফ্ল্যাজেলেটকে এককভাবেও বাস করতে দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা কলোনি তৈরি করে একসাথেও কিন্তু অনেকে কিন্তু বাস করতে দেখা যায়। কোষ প্রাচীর, কোষ প্রাচীর ডায়াটমের ক্ষেত্রে কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি, মানে সিলিকন যে উপাদানটা হয় সেইটা দিয়ে এদের যে কোষ প্রাচীরটা আছে সেইটা সিলিকা দিয়ে তৈরি হয়। আর ডিনোফ্ল্যাজেলেটদের কোষ প্রাচীর সেলুলোজ, কি বলেছে, এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা না এটা তৈরি হবে, বুঝলি, এক সেকেন্ড দ্বারা এটা তৈরি হবে। হ্যালো, রেকর্ডিং চলছে, রেকর্ডিং, নট লাইভ। আচ্ছা, তো সেলুলোজ দ্বারা এটা তৈরি হবে, বুঝলি, এটা সেলুলোজ দ্বারা তৈরি হবে। রিয়া ম্যাম এসেছিল, চলে বুঝতে পারেনি যে তোদের এটা রেকর্ডিং চলছে, এসে কথা বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখ, এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, ঠিক আছে, সেলুলোজ দ্বারা তৈরি। তাহলে সিলিকা দ্বারা তৈরি হচ্ছে ডায়াটমদের কোষ প্রাচীর, আর ডিনোফ্ল্যাজেলেটদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? বেটা সেলুলোজ কম্পোনেন্ট দিয়ে তৈরি, যেটা আমাদের নর্মাল উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটাও কিন্তু সেলুলোজ দিয়েই তৈরি, আমরা জানি। তো সেম ভাবে আমাদের ডিনোফ্ল্যাজেলেটও তাই দেখাচ্ছে। এবার ফ্ল্যাজেলা, দেখ এর কথার মধ্যেই ডিনোফ্ল্যাজেলেট ফ্ল্যাজেলা আছে, এবং দেখ ডিনো কথাটার মানে হচ্ছে দুই, ডিনো কথাটার মানে হচ্ছে দুই, আর ফ্ল্যাজেলেট মানে হচ্ছে এদের ফ্ল্যাজেলা হচ্ছে গমনাঙ্গ। ফ্ল্যাজেলা এক প্রকার কি গমনাঙ্গ, গমন করতে পারে এই ফ্ল্যাজেলার মাধ্যমে। তাহলে ফ্ল্যাজেলা, তাহলে ডায়াটমদের ক্ষেত্রে এইরকম কোনো ব্যাপারই নেই, নামেই নেই, তাই এদের নেই, ফ্ল্যাজেলা থাকে না, অনুপস্থিত। আর ডিনোফ্ল্যাজেলেটদের কিন্তু দুটো ফ্ল্যাজেলা কিন্তু দেখতে পাওয়া যায়, যে কারণে নামটাও কিন্তু ওই রকম ভাবে দেওয়া হয়েছে। এবং অবশ্যই মাথায় রাখবি ফ্ল্যাজেলা হচ্ছে গমনাঙ্গ, গমনাঙ্গ, গমনের জন্য যে অঙ্গ, গমন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরপরে আরো একটা পার্ট ছিল আমাদের এই ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে, সেটা হচ্ছে কেল্প। তো কেল্প হচ্ছে এমন কিছু উদ্ভিদ, ঠিক আছে, বা ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা কি করে সমুদ্রের মধ্যে একটা কমিউনিটির মতো পুরো তৈরি করে ফেলে। দেখতে পাচ্ছিস চারপাশে কমিউনিটি স্ট্রাকচার তৈরি করে ফেলে। তো এইখানে কি হয়, বড় বড় সব উদ্ভিদগুলো ছোট, মানে কিন্তু উদ্ভিদ মানে ওই রকম নর্মাল যে গাছের শাখা কাণ্ড থাকবে ওই রকম না, নর্মাল এগুলো আসলে শৈবাল টাইপসের হয়, শ্যাওলা, ঠিক আছে। তো সেইগুলো মূলের মাধ্যমে কিন্তু মাটিতে, মূলের তৈরি একটা স্ট্রাকচার আছে, তাদের মূলকে একটা অন্য নামে চেনা হয়, সেইটার মাধ্যমে কিন্তু মাটির সাথে আটকে থাকে এবং বড় বড় কমিউনিটি তৈরি করে, এবং সমুদ্রের মধ্যে অনেক বড় বড় দেখতে পাচ্ছি, সেটা বিশাল বিশাল সাইজের। তো দেখ এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাহলে আরো ভালো করে বুঝে যাব। বলছে এরা সমুদ্রের অগভীর অংশে জন্মানো বড় সামুদ্রিক শ্যাওলা। তাহলে শ্যাওলা মানে কি? শৈবালের কথা বলছে, অ্যালগি। তাহলে এই যে সামুদ্রিক শ্যাওলা, এগুলো কি হচ্ছে, অগভীর অংশে জন্মাচ্ছে, এমন না যে সমুদ্রের একদম গভীরে, ঠিক আছে, সমুদ্রের অগভীর অংশে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি, যা কি হয় সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে। এই কারণে আমরা এই কেল্প কথাটা যখন বলি তখন এর সাথে আর একটা ওয়ার্ড ইউজ করি, কেল্প ফরেস্ট, কারণ এরা এক প্রকার অরণ্য তৈরি করে ফেলে দেয়, ঠিক আছে। বেশিরভাগ প্রজাতির দেহ চ্যাপ্টা হয়, অনেকটা পাতার মতো দেখতে, দেখ পাতার মতোই দেখতে এগুলো, কিন্তু এটা কিন্তু শৈবাল, শ্যাওলা। নেক্সট হচ্ছে মূলের মতো একটা অংশের সাহায্যেই কিন্তু এরা মাটির সাথে আটকে থাকে, বা পাথর বা যাবতীয় যা কিছুর সাথে আটকে থাকে। তো সেই যে মূলের মতো অংশ, সেইটাকে আমরা কি বলি, হোল্ড ফাস্ট বলি, হোল্ড ফাস্ট, ঠিক আছে। মূলের মতো অংশকে আমরা কি বলি, হোল্ড ফাস্ট বলি, যার সাহায্যে জলের নিচে কোনো কিছুর সঙ্গে কিন্তু এরা আটকে থাকে। উদাহরণের ক্ষেত্রে কি বলবি, কেল্পের একটা উদাহরণ, সেটা হচ্ছে ল্যামিনেরিয়া স্পিসিস, ল্যামিনেরিয়া স্পিসিস, যেটা কিনা এক্সাম্পল অফ কেল্প, বা কেল্পের যে যে শ্যাওলা তারই একটা শ্যাওলার এক্সাম্পল বা শৈবালের এক্সাম্পল হচ্ছে ল্যামিনেরিয়া। ক্লিয়ার বেটা? বিভিন্ন সামুদ্রিক প্রাণী, আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, সামুদ্রিক উদ্ভিদের কথা শুনলাম। এইবার আমরা সামুদ্রিক প্রাণী কি কি থাকে সেগুলোর কিছু কিছু জিনিস জানি, দেখে নিই। অনেক থাকে, বাট তার মধ্যে কিছু কিছু যেগুলো সিলেবাসে আছে সেগুলো দেখে নিই। তো দেখ, এরা তোরা প্রথমেই দেখতে পাচ্ছিস হচ্ছে সাগর কুসুম, যেটাকে আমরা
সাগর কুসুম নামে চিনি যেটাকে। তো সেইটা কি বলছে যে এটা সি অ্যানেমন, যেটার সমগ্র দেহটি ফাঁপা হয়, ঠিক আছে, ফাঁপা হয় এবং দেখতে অনেকটা ফুলের মতো, দেখ ফুলের মতো সুন্দর দেখতে না? এবং এরা নিডারিয়া পর্বের আন্ডারে পড়ছে। নিডারিয়া, তোরা ক্লাস 9-এ গিয়ে পড়বি ক্লাসিফিকেশন, এরা নিডারিয়া পর্বের অন্তর্গত। তো ফুলের মতো কিছুটা দেখতে হয়। এদের দেহের সামনের দিকে মুখ ছিদ্র থাকে, এই যে এই জায়গাটায় মুখ ছিদ্র থাকে, এই জায়গাটায় মুখ ছিদ্র থাকে এবং এই মুখ ছিদ্র থেকে চারপাশে এই যে স্ট্রাকচারগুলো যেগুলো ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছিস, সেগুলো আসলে এদের কোর্সিকা। সেগুলো আসলে কি? অসংখ্য কোর্সিকা। এবং এই কোর্সিকা দ্বারা কি হয়, খাবারগুলোকে মুখের ছিদ্রের ভেতরে প্রবেশ করাতে সাহায্য করে আশেপাশে থেকে। এছাড়া কোর্সিকার গায়ে অসংখ্য কিছু দংশক কোষ দেখা যায়। সেই দংশক কোষের এক্সাম্পল হচ্ছে নিডোব্লাস্ট। এই কারণে আমরা এটাকে নিডারিয়া বলে থাকি, নিডারিয়া পর্বের অন্তর্গত। তো নিডোব্লাস্ট কোষের মধ্যে নিমাটোসিস থাকে, নিমাটোসিস্ট, যেটার হেল্প নিয়ে তারা কি করে, শিকার ধরে। দংশক কোষের সাহায্যে কি হয়, শিকার ধরে এবং সেগুলোকে কোর্সিকার মাধ্যমে মুখ ছিদ্রের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে। এরপর হচ্ছে সাগর কলম। তো দেখ পেনের মতো দেখতে, দেখেই বোঝা যাচ্ছে, দেখ পেনের মতো স্ট্রাকচার। তো প্রাণী দেহটি দেখতে অনেকটা হাঁসের পালকের তৈরি কলমের মতো, বুঝতে পারলি? হাঁসের পালকের মতো দেখা, দেখ কিছুটা পালকের মতো স্ট্রাকচার, দেখে বোঝা যাচ্ছে পাখির যে পালক হয় সেরকম। এবং সেটার দুই দিকেই কিন্তু সরু হয়, দেখ এই দিকটাও সরু আবার নিচের দিকটাও সরু। সারা শরীর জুড়ে অসংখ্য শাখা থাকে, অসংখ্য শাখা, এই যে অসংখ্য শাখা চারপাশে, এবং যার প্রত্যেকটি মূল দেহ থেকেই বের হয়, মানে প্রত্যেকটি মূল দেহ থেকেই বের হয়। এই যে শাখাগুলো বেরিয়েছে, এর যে মূল দেহটা এইটা, এই যে শাখা সাগর কলমটার এর মূল দেহটা হচ্ছে এইটা, এবং এই মূল দেহটা থেকেই কিন্তু এই শাখাগুলো এইরকম ভাবে বেরিয়েছে, এটার কথাই বলেছে। নেক্সট পয়েন্ট বলছে এদের শাখাগুলো পাথরের সঙ্গে আটকে থাকে এবং তাদেরকে কিন্তু লেগে থাকতে সাহায্য করে। পাথরের সঙ্গে আটকে থাকে এবং তাদের লেগে থাকতে কিন্তু সাহায্য করে সমুদ্রের মাটিতে বা সমুদ্রের পাথর ফাথর এইসবের সাথে। নেক্সট হচ্ছে অক্টোপাস, সবাই চিনিস। অক্টোপাস হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। এখানে দুটোই নিডারিয়ার মধ্যেই পড়ছে। এইখানে হচ্ছে অক্টোপাসটা হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। মোলাস্কা পর্বের জেনারেলি আমরা যখন বৈশিষ্ট্য পড়ি তখন আমরা দেখি যেমন শামুক, শামুকের কি হয়, বাইরে একটা শক্ত খোলক থাকে, কিন্তু অক্টোপাসের মধ্যে বাইরে, দেহের বাইরে কিন্তু কোনো প্রকার খোলক দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? বাহুর সংখ্যা, অক্টোপাস, অক্টো কথাটার মানে হচ্ছে 8, পাস কথাটা মানে হচ্ছে পা, ঠিক আছে? তো 8টি পদ থাকে বা বাহু, 8টি পদ বা বাহু থাকে এবং বাহুগুলিতে শোষক যন্ত্র বর্তমান থাকে। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছিস এইগুলো হচ্ছে বাহু, এবং বাহুতে এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো দেখতে পাচ্ছিস অসংখ্য, এইগুলোই হচ্ছে চোষক যন্ত্র, যেগুলোর মাধ্যমে শাক করে, ঠিক আছে? রক্তচোষা বা যা কিছু অনেক কিছু বলা হয়। সব অক্টোপাসের কিন্তু বিষ থাকলেও এরা নিরীহ হয় এবং ভীতু হয়, বুঝতে পারলি? ওরা ওদের দিক থেকে, আমরা হয়তো ওকে দেখে খুব ভয় পাই, কিন্তু ও কিন্তু ওর দিক থেকে নিজস্ব কিন্তু ব্যাপার যেটা, সেটা কিন্তু ও ভয় পায়, ভীতু আমাদের দেখে বা যে কোনো প্রাণীদের দেখে। কিন্তু তাদের অবশ্যই যখন আক্রমণ করায় তখন কিন্তু তারা বিষ নিক্ষেপ করে এবং তার মাধ্যমে কিন্তু শিকার করতে বা সেখান থেকে আত্মরক্ষা করতে নিজেকে সাহায্য করে। এর পরের যে প্রাণীটার নাম বলবো সেটা হচ্ছে কিছুটা আমাদের অক্টোপাসের মতোই দেখতে, বাট পুরোপুরি না, সেটাকে আমরা বলি স্কুইড। এবার অক্টোপাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অক্টো মানে 8, মানে 8টা বাহু ছিল, কিন্তু স্কুইডের ক্ষেত্রে আমরা দেখব 10টা বাহু বা কোর্সিকাও যেটাকে বলা হয়। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছিস মুখের পাশ দিয়ে বেরিয়েছে, এগুলোকে আমরা কোর্সিকাও বলে থাকি বা বাহু বলে থাকি, এবং এটার সংখ্যা হচ্ছে 10টা, ঠিক আছে? তো এই 10টি বাহু বা কোর্সিকার মধ্যে মাথার কাছে, এই যে মাথার কাছে চারপাশে থাকে হচ্ছে 8টা ছোট, 8টা থাকে ছোট। কোনগুলো 8টা? এই দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে? আর ওই সাইডে একটা 8টা চলে গেছে, এইটা 8টা। এই 8টা হচ্ছে মুখের কাছে থাকে। আর দুটি বড় থাকে মাংসল প্রত্যঙ্গ। দুটি বড় মাংসল প্রত্যঙ্গ কোনটা এখানে? এই যে দুটো স্ট্রাকচার, যে দুটো আমি এখানে দেখাইনি, এই যে একটা স্ট্রাকচার এইটা, এইটা, আর একটা হচ্ছে এইটা,
এই দুটো হচ্ছে মাংসল, ঠিক আছে, এবং মোটা হয়, ঠিক হয় অন্যগুলোর থেকে, ঠিক আছে। এই টোটাল মিলে হচ্ছে 10টা, চারপাশে থাকে 8টা, আর মাঝে থাকে দুটো বড় মাংসল প্রত্যঙ্গ, এবং এই দুটো বড় মাংস প্রত্যঙ্গের মাধ্যমেই কিন্তু তারা কি করে, শিকার ধরে খায়। এই যে প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র, এখানেও থাকে, এদেরও যেমন ছিল এদেরও শোষক যন্ত্র থাকে ওই রকম ছোট ছোট, যার সাহায্যে এরা শিকার ধরে, এবং শিকার ধরে খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মেইনলি এইটার দ্বারাই হয়, ঠিক আছে, এই দুটোর দ্বারাই হয়। এছাড়া কি বলছে, এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক, এগুলোকে কিন্তু এরা খায়। ক্লিয়ার বেটা? দুটোই কিন্তু আমাদের মোলাস্কা পর্বের মধ্যে পড়ছে, আগের দুটো আমাদের নিডারিয়া পর্বের মধ্যে। আচ্ছা, এইবার আমরা সবার চেনা জানা হাঙর, তারা মাছ, এগুলো সবাই চিনিস তোরা। হাঙর যেটাকে আমরা শার্ক বলে থাকি, হাঙরকে আমরা কি বলে থাকি, শার্ক। তো কি বলছে, অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এদের যে বডির ভেতরের যে স্ট্রাকচার, যে কঙ্কাল, যে স্কেলিটন, আমাদের যেমন অস্থি বা হাড় দিয়ে তৈরি, ঠিক আছে, কিন্তু এদের ভেতরের যে হাড় সেটা কিন্তু নরম হয়, যেটাকে আমরা বলি তরুণাস্থি বা কার্টিলেজ, যেটা আমাদের নাক, কান এগুলোতে থাকে। এর থেকে আরেকটু হার্ড হয় যদিও, কিন্তু হ্যাঁ, হাড় না, এটা অস্থি না, এটা তরুণাস্থি, নরম হয়, ঠিক আছে। এবং এরা মাছের মধ্যে পড়ছে, এবং এই নরম তরুণাস্থি নির্মিত, অন্তকঙ্কাল নির্মিত যে সকল মাছ হয়, তো এটাকে আমরা বলি কন্ড্রিকথিস ফিশ, কন্ড্রিকথিস। এরা ফিশ হয়, ফিশ, মাছ হয়, বুঝলি। কন্ড্রিকথিস ফিশের মধ্যে পড়ছে, যাদের কন্ড্রিকথিস হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি নির্মিত অন্তকঙ্কাল নিয়ে গঠিত, এবং কানকোতে 5টি স্লিট বা ফাটল দেখা যায়। এই যে এদের কানকো, আমাদের নর্মাল যে মাছের কানকো, এই যে এই জায়গাটা আমাদের নর্মাল মাছের মতো না হাঙরের, এখানে কয়েকটা এরকম ভাবে ফাটল দেখতে পারবি, এবং সেটার সংখ্যা হচ্ছে 5টা, এরকম ভাবে 5টা তুই ফাটল দেখতে পারবি, ঠিক আছে, যেটাকেই আমরা বলছি ওদের কানকো। এর পরের পয়েন্ট কি বলেছে, যে সারা দেহ এদের কি হয়, আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা ঢাকা থাকে। প্ল্যাকয়েড আঁশ, আমাদের রুই মাছ, কাতলা মাছ, এই সকল অস্থি নির্মিত যে সকল মাছ আছে, তাদের যে আঁশ থাকে সেটা অনেক বড় হয়, আমরা দেখতে পাই, এবং সেগুলো নাম হচ্ছে টিনয়েড, গ্যানোয়েড, সাইক্লয়েড, এগুলো। কিন্তু এই যে সামুদ্রিক যে মাছ হাঙর, যেটা কন্ড্রিকথিস বা নরম অস্থি নির্মিত যে গঠন তাদের অন্তকঙ্কালের, সেইটার যে আঁশ থাকে সেটা কিন্তু সহজে চোখে দেখা যায় না, এটাকে আমরা বলি প্ল্যাকয়েড আঁশ, ঠিক আছে, আনুবীক্ষণিক হয়, মাইক্রোস্কোপের নিচে একমাত্র দেখা যায়। এবং এদের দেহে কিন্তু পটকাও থাকে না, পটকা অনুপস্থিত থাকে। আমরা রুই মাছ, কাতলা মাছ, এগুলোতে পটকা দেখতে পাই, যেগুলো অস্থি নির্মিত, যাদের অন্তকঙ্কাল হাড় দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বেটা, তাদের যে বডির যে পেট সদৃশ যে জায়গা, সেখানে পটকা থাকে, এবং পটকার মাধ্যমে কিন্তু তারা জলের বিভিন্ন গভীরতায় ওঠানামা করতে পারে। যাই হোক, তো এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পটকা থাকে না। অধিকাংশ হাঙর বাচ্চা প্রসব করে, তবে কোনো কোনো হাঙর কিন্তু আবার ডিমও পারে, ঠিক আছে। এইরকম একটা কনফিউশনাল একটা স্টেটমেন্ট দেখা যায়, যেটা আমাদের বইতেও আছে। তো কিছু কিছু হাঙর দেখা যায় যে ডিরেক্ট বাচ্চা প্রসব করে, আবার কিছু কিছু হাঙর কিন্তু ডিমও পারে, এবং পরবর্তীতে সেটাকে হ্যাচ করে কিন্তু সেখান থেকে বাচ্চা বেরোয়। তো দুটো কন্ডিশনে আমরা হাঙরের ক্ষেত্রে দেখতে পাই। এরপর হচ্ছে তারা মাছ, বা যেটাকে আমরা স্টার ফিশ বলে থাকি। এরা হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে পড়ছে, একাইনোডার্মাটা, ঠিক আছে। একাইনোডার্মাটা, যার বডির যে স্কেলিটন বা এই যে বডির যে স্ট্রাকচার, এটা খুব শক্ত হয়, এবং কি বলবো, কণ্টকময় হয়, কাটার মতো সদৃশ কিছু অংশ থাকে, হ্যাঁ, এবং যেটা কিনা ওই ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি এক প্রকার স্ট্রাকচার। এবং এখানে কি দেখা যায়, যে এদের তারা মাছের ক্ষেত্রে, স্টার ফিশের ক্ষেত্রে, এদের যে বাহু আছে, এই বাহু হচ্ছে এইগুলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তো 5টা বাহু, ঠিক আছে। এবং প্রতিটা বাহুর ভেতরে আছে কিন্তু চোষকযুক্ত নালীপদ। তো এগুলোর প্রত্যেকটা বাহুর ভেতরে কিন্তু নালীপদ আছে। এটার ওই সাইডের স্ট্রাকচারে আরো ভালো করে বোঝা যাবে। এর ভেতরে অ্যাম্বুলাক্রাল গ্রুপ থাকে, এবং তার ভেতরে থাকে নালীপদ। এই নালীপদের মাধ্যমে তারা কিন্তু জল বডিতে ঢোকা, বেরোনো, সেগুলো সব কিছু, এছাড়া গমন করা, সেগুলোতেও কিন্তু সাহায্য করে।
এই যে নালীপদ গমনে সাহায্য করে, খাদ্য গ্রহণে, ঠিক আছে, খাদ্য গ্রহণেও হেল্প করে, যেমন প্রিয় খাদ্য এদের ক্ষেত্রে ঝিনুক, সেগুলোও কিন্তু খাদ্য গ্রহণেও নালীপদ সাহায্য করে। কিভাবে? ওই জলের মাধ্যমে, জলে বাহিত যে সকল ঝিনুক ফিনুক আছে সেগুলো নালীপদের মাধ্যমে এদের বডির ভেতরে ঢোকে এবং জলটাকে ছেঁকে যখন বাইরে বের করে দেয় তখন শুধু জলটা বেরোয়, আর ওই প্রাণী যেটা জলের মাধ্যমে ঢুকেছিল সেটা কিন্তু আটকে যায় এবং সেগুলোকে খায়। কোনো বাহু যদি ভেঙে যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এদের বডির এই যে 5টা বাহু আছে, ধর কোনো একটা বাহু যদি এদের ভেঙে যায় তখন কিন্তু, যেমন টিকটিকির লেজ যদি তুই কেটে দিস বা কোনো রকম ভাবে কাটা পড়ে, সেই টিকটিকির লেজের বাকি অংশটা কিন্তু আবার তৈরি হয়ে যায়। সেম ভাবে কিন্তু এদের ক্ষেত্রেও তাই হয়। এদের ক্ষেত্রেও কিন্তু যে প্রসেসে এই পুরো বাহুটা আবার তৈরি হয়ে যাবে, সেই প্রসেসটাকে আমরা বলি রিজেনারেশন বা পুনরুৎপাদন। এই পদ্ধতিতে কিন্তু আবার নতুন বাহু কিন্তু তৈরি হয়ে যায় তারা মাছের ক্ষেত্রে। ক্লিয়ার বেটা? বোঝা গেছে? আচ্ছা, লাস্ট এই পয়েন্টটা দিয়ে আমাদের সমুদ্রের যে জীববৈচিত্র্য সেটা আমরা কমপ্লিট করব। তো এখানে দেখ কয়েকটা অসুবিধা দেখানো হয়েছে, বা সমুদ্রে দূষণ কিভাবে হয় সেটা দেখানো হয়েছে, এবং জীবেরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারগুলো কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে। যেখানে তোরা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছিস সেখানে পুরো সবুজ শ্যাওলাতে কিন্তু পুরো ঢেকে গেছে পুকুর বা জলাশয়, ঠিক আছে, বা সমুদ্র, এখানে ডিরেক্টলি বলবো যেহেতু সমুদ্রের কথা বলেছে। তো এই যে জলাশয়ে বা সমুদ্রের জলে এই যে পরিমাণ, মানে এই পরিপোষক, ঠিক আছে, এই যে শ্যাওলাতে জমে গেছে, এই শ্যাওলায় জমে যাওয়ার রিজনটা কি? পরিপোষক মানে নিউট্রিয়েন্টস, এগুলোর যখন অতি বৃদ্ধি হয়ে যায়, পরিপোষকের অতি বৃদ্ধির ফলে প্রচুর পরিমাণ শ্যাওলা জন্মায়, ঠিক আছে। এই প্রচুর পরিমাণ শ্যাওলা জন্মানোর যে ইনসিডেন্ট, এই ব্যাপারটাকে আমরা বলি অ্যালগাল ব্লুম। অ্যালগাল, এবং এই যে পরিপোষকের অতিবৃদ্ধির ফলে এই যে কন্ডিশনটা হচ্ছে, এই পুরো ব্যাপারটাকে আমরা বলি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন, ঠিক আছে, এগুলো তোরা ক্লাস 10-এও পাবি, ইউট্রোফিকেশন। এবং এই যে এত পরিমাণ শ্যাওলা জমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। এর ফলে জলে যে সকল মাছ বা যে সকল জলজ জীব বাস করছে তারা কিন্তু মারা যায় অক্সিজেনের প্রপার পরিমাণের জন্য বা পরিমাণের কম থাকার ফলে। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা তৈরি হচ্ছে আমাদের সমুদ্রে। আচ্ছা, এর সাথে সাথে এইখানে যেমন জাহাজ থেকে তেল নিক্ষেপণ, তো এই যে জাহাজ বা এর আশেপাশে, সমুদ্রের জলের আশেপাশে যে সকল কলকারখানা থাকে সেখান থেকে তেল নিঃসৃত হয় এবং সেগুলো জলের সাথে মেশে, এবং এই তেলগুলো কিন্তু রিলেটিভলি অনেকটা হিট কনজিউম করে, মানে খুব গরম বা দূষক পদার্থ সমন্বিত তো অবশ্যই, তার সাথে সাথে কিন্তু রিলেটিভলি উষ্ণ তেল। তো তার জন্য সেই জলের উষ্ণতাও অনেক বেড়ে যায় এবং তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এখানের জলজীবন এবং তার মধ্যে থাকা যে সকল জলজ প্রাণীরা আছে তারা। এছাড়া জলজ প্রাণীরা অনেক সময় জলে নিক্ষেপিত প্লাস্টিক দ্রব্য ভক্ষণ করে ফেলে। এর ফলে কি হয়? প্রথমত এদের শ্বাসনালী বা কিছুতে আটকে গিয়ে এরা মারা যেতে পারে। এছাড়া এদের প্রজনন যে কাজ সেগুলো বিঘ্নতা সৃষ্টি করতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু হয়, তাই আমাদের জলে কিন্তু প্লাস্টিক দ্রব্য না ফেলাটা দরকার, যাতে সেখানকার যে সকল, যেমন এখানে কচ্ছপ দেখ একটা প্লাস্টিক নিয়ে খাচ্ছে, তো তার নালীতে আটকে গেলে সে আর বাঁচবে কি করে? তো এই সব ব্যাপারের জন্য কিন্তু সেখানের জল দূষণ হচ্ছে এবং সেখানের প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর আমরা অশনে আরেকটা জিনিস দেখতে পাই সমুদ্রে, সেটা হচ্ছে এইখানে
সমুদ্রের যে সকল জীবগুলো আছে তার মধ্যে আমি যেমন কিছুগুলোর নাম বললাম, যেমন ধর মোলাস্কার যে শামুক ফামুকের নাম বললাম, তো সেগুলোর বাইরের যে কঙ্কাল থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। বা ধর একাইনোডার্মাটা পর্বের যেমন তারা মাছের কথা বললাম, সেগুলো ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, তাদের বাইরের যে স্তরটা থাকে সেইটা। তো এইখানে কি হয়, অনেক সময় অ্যাসিড বৃষ্টি হোক বা বিভিন্ন প্রকার ধর জলের অ্যাসিডিটি বা জলের যে পিএইচ সেটা ধর অনেক কমে গেছে, তার ফলে অ্যাসিড বা আম্লিকতা জলের বেড়ে গেছে। জলের আম্লিকতা বাড়লে কি হয়, এই যে সকল জীবের বডি এই ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি ছিল, তো সেইটা হচ্ছে এক প্রকার বেস বা ক্ষারক। তো তার সাথে যখন অ্যাসিড রিয়্যাক্ট করে তখন কিন্তু তাদের বডির যে ওপরের যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা কিন্তু ক্ষত দেখা যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জলের আম্লিকতা বৃদ্ধির জন্য, জলের আম্লিকতা বৃদ্ধির জন্য বসবাসকারী পুনর্নির্মিত বহিঃকঙ্কাল সমন্বিত কঙ্কাল প্রাণীদের দেহে ক্ষতর সৃষ্টি। কারণ আমরা কি জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এবং লবণ তৈরি করে, তার মানে ওই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেমন আমরা অ্যাসিড বৃষ্টির কথাও শুনি, যে তার জন্য কি হয়, যে অ্যাসিড বৃষ্টি যেগুলো আমাদের ধর আম, আহ, এই ক্ষারক বা এই সকল নির্মিত যে সকল চুন নির্মিত যে সকল স্মৃতিস্তম্ভ আছে, যেমন ধর আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে, বা সেটা বাদ দিলেও আমাদের তাজমহল, ঠিক আছে, এগুলোর কিন্তু বিভিন্ন প্রকার স্মৃতিসৌধ যেগুলো ওই কম্পোনেন্টের তৈরি, সেগুলোর কিন্তু ক্ষতর সৃষ্টি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সমুদ্রের জলজীবন এবং সেখানে দূষণ কিভাবে হচ্ছে, জীবেদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা দেখে নিলাম। এইবার আমরা চলে আসি আমাদের মরুভূমিতে, মরু অঞ্চলের ক্ষেত্রে সেখানে কি কি জীবজগৎ দেখা যায়, সেখানে কি কি অবস্থা দেখা যায় পরিবেশের, সেগুলো। তো সেখানে একটা পরিবেশের অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে মরুদ্যান। মরুদ্যান যেটাকে ইংলিশে বলা হয় ওয়াসিস। ঠিক আছে, তো এই যে মরুদ্যান, এই মরুদ্যান ব্যাপারটা কি আসলে? মরুদ্যান হচ্ছে মরুভূমিতে সামান্য পরিমাণ যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল কি হয়, বেশিরভাগ অংশই কিন্তু বালির নিচে গভীরে শিলাস্তরে জমা হতে থাকে। ঠিক আছে, বালি দিয়ে পুরোপুরি ভর্তি মরুভূমি, তার নিচে একটা স্তর আছে শিলাস্তর। ঠিক আছে, সেই শিলাস্তরে কিন্তু ওই জলগুলো অ্যাবজর্ব হয় মরুভূমির বালি দ্বারা, এবং ভেতরে গিয়ে কিন্তু সেটা ওই শিলাস্তরে জমা থেকে যায়। এইবার অনেক সময় কি হয়, যখন ওই শিলাস্তরে জমা থাকাকালীন শিলাস্তরে ফাটল ঘটে, তখন ওই শিলাস্তর থেকে, ওই ফাটল থেকে কিন্তু তখন ওই জলগুলো বেরিয়ে আসে, এবং জল বেরিয়ে আসার ফলে এক প্রকার জলাশয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, দেখ। এবং এর চারপাশে তো কিছু গাছপালা ফাছপালা সেগুলো থাকেই। তো সেইগুলোর ফলে একটা বিশাল মরুভূমির মধ্যেও সুন্দর কিন্তু এক প্রকার মরুদ্যানের কিন্তু মানে তৈরি হয়, এবং সেই মরুদ্যানের সংখ্যা রিলেটিভলি পুরো মরুভূমিতে খুব কম জায়গাতেই দেখা যায়, বাট সুন্দর লাগে বেশ দেখতে একটা মরুদ্যান। ঠিক আছে, এই রকম দেখতে হয়। তাহলে আমি কি বললাম, কিভাবে এটা তৈরি হয়, যে বৃষ্টিও হয় কম বেশি, কম হয় বাট হ্যাঁ হয়। তো সেই যে জলগুলো সেগুলো মরুভূমির বালি দ্বারা শোষিত হয়ে যায় এবং সেগুলো শিলাস্তরে গিয়ে জমা হতে থাকে। শিলাস্তরে গিয়ে যখনই জমা হবে তখন কি হয়, শিলাস্তর যখন অনেক সময় ফেটে যায়, তখন সেই শিলাস্তর ফাটলে সেখানে জমা যে সকল জল সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং একটা জলাশয়ের তৈরি করে, এবং সেই জলাশয়ের আশেপাশে অনেক সময় গাছপালা দেখা যায়, তো সুন্দর দেখতে লাগে। তখন সেই ব্যাপারটাকে আমরা বলি মরুদ্যান, এবং সেই মরুদ্যানের সংখ্যা পুরো মরুভূমিতে হয়তো রিলেটিভলি অনেক কম পরিমাণে বা কম সংখ্যায় থাকে। এরপর মরুভূমিতে কি কি প্রকারের গাছপালা দেখা যায়, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্যাকটাস জাতীয় যে গাছ, সেটা হচ্ছে ফণিমনসা। ঠিক আছে, ক্যাকটাস জাতীয়, যে প্রথম লাইনে লেখা আছে, আমি আর লিখে লাভ নেই, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এটা, যাকে আমরা জেরোফাইট উদ্ভিদ বলে থাকি। যাকে আমরা কি বলে থাকি বেটা? জেরোফাইট উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ। তো এই উদ্ভিদগুলোর সাধারণ নাম কি? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ ফণিমনসার সাধারণ নাম আমরা কি বলি? প্রিকলি পিয়ার। বইতে আছে দেখবি, প্রিকলি পিয়ার।
এদের দেহ কি হয়? কণ্টকময় হয়, কাঁটা দ্বারা নির্মিত, ঠিক আছে, চারপাশে কাঁটা থাকে। এদের পাতা কম থাকে, পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এরকম অনেক রকম আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। কাণ্ড, এদের কাণ্ড হয় চ্যাপ্টা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি সেগুলো কাণ্ড, এগুলো চ্যাপ্টা হয়। রসালো হয়, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, চ্যাপ্টা হয় কাণ্ড, রসালো হয়, ঠিক আছে, তার ভেতর রস বা খনিজ লবণ সহ জল দিয়ে একটা স্যাপ তৈরি হয়, যেটাকে আমরা রস বলছি, রসালো হয়। সবুজ হয়, দেখ সবুজ হয়, এবং শালক সংশ্লেষে সক্ষম হয়। সবুজ হওয়ার জন্য ক্লোরোফিল থাকে, ফলে সেই কাণ্ড হওয়া সত্ত্বেও এরা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম হয়। এই ধরনের কাণ্ডকে আমরা কি বলে থাকি? এই ধরনের কাণ্ডকে আমরা বলি ফাইলোক্ল্যাড। বাংলায় লিখছি, হ্যাঁ, ফাইলোক্ল্যাড। তাহলে ফাইলোক্ল্যাড যদি বলে কাকে বলে পারবি? কি লিখবি? যে মরুভূমিতে বসবাসকারী ক্যাকটাস বা ফণিমনসা জাতীয় উদ্ভিদের যে কাণ্ড হয়, সেই কাণ্ডটা কি কি হয়? চ্যাপ্টা হয়, রসালো হয়, সবুজ হয় এবং শালক সংশ্লেষে সক্ষম হয়। এই ধরনের বিশেষ এক প্রকার কাণ্ডকে আমরা বলি ফাইলোক্ল্যাড। পরের পয়েন্ট বলছে বাষ্পমোচন রোধের জন্য এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যা আত্মরক্ষাতেও সাহায্য করে তাদেরকে। যে সকল প্রাণীরা এসে এই উদ্ভিদগুলোকে খেতে যাবে, যখন দেখবে যে কাঁটা আছে, তখন কি আর খেতে চাইবে? খেতে চাইবে না। তো এই জন্য এগুলো পাতা কাঁটায় রূপান্তরিত হয়। বাষ্পমোচন কমের জন্য পাতাগুলোতে নিবেশিত পত্ররন্ধ্র বা পত্ররন্ধ্রের পরিমাণ কম থাকে। এরকম আরো অনেক বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। এরপর আর একটা উদ্ভিদের নাম ছিল, সেটাকে আমরা বলছি জোশুয়া প্ল্যান্ট বা জোশুয়া উদ্ভিদ। এই গাছে দুই প্রকারের মূল বর্তমান থাকে। দুই প্রকারের মূল আমরা দেখতে পাই। কি কি? একটা হচ্ছে জল সঞ্চয়কারী মূল, যেগুলো জল সঞ্চয় করে রাখে মূলগুলো, ঠিক আছে, জল সঞ্চয় করে রাখে সেই মূলের ভেতরে। আর একটা হচ্ছে জল সন্ধানী মূল, যে মূলগুলো জলের সন্ধানে অনেক গভীরে কিন্তু যায়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মনে পড়ে গেল এই মূলের কথা বলতে। ফণিমনসা উদ্ভিদেও কিন্তু জলের খোঁজ করতে মূলগুলো কিন্তু অনেক গভীর অবধি কিন্তু প্রথিত থাকে। আচ্ছা, তাহলে জোশুয়া উদ্ভিদের ক্ষেত্রে দু প্রকারের মূল। এক প্রকারের মূল হচ্ছে জল সঞ্চয়কারী মূল, যেগুলো জল সঞ্চয় করে রাখে, আর এক প্রকারের মূল হচ্ছে জলকে সন্ধান করে বেড়ায়, ঠিক আছে, মরুভূমি মাটির নিচে। লম্বায় হয় 15 থেকে 40 ফিট, ঠিক আছে, রিলেটিভলি একটু বড় হয় এগুলোর থেকে, 15 থেকে 40 ফিট হয়। এবং পাতাগুলো এদের ক্ষেত্রেও কিন্তু কাঁটায় ভর্তি থাকে। এদের পাতার মতো দেখা যায়, কিন্তু সেই পাতাগুলোও কিন্তু কাঁটাতে পুরো ভর্তি থাকে। ফুলগুলো থাকে ঘণ্টাকার। ফুলগুলোর যে স্ট্রাকচার হয়, এদের এই গাছে যে সকল ফুল দেখা যায়, সেই ফুলগুলো কিছুটা ঘণ্টার মতো দেখতে হয়, এবং হলদে সবুজ বর্ণের হয়, এবং হলদে সবুজ বর্ণের হয় এদের ফুলগুলো জোশুয়া উদ্ভিদের। নেক্সট হচ্ছে সাগুয়েরো গাছ। সাগুয়েরো গাছটা কি? সাগুয়েরো গাছ হচ্ছে বৃহদাকার ক্যাকটাস, মানে ক্যাকটাস বা ফণিমনসার মতোই দেখতে, কিন্তু লম্বায় অনেক বড় বড়, দেখতে পাচ্ছিস, প্রচুর বড় বড় হয়, এবং যার সমগ্র দেহে 6 থেকে 8 টন জল সঞ্চিত থাকে। ভাব, এত পরিমাণ জল তারা সঞ্চয় করে রাখে। পাতার পরিবর্তে কাঁটা বর্তমান। এগুলো মোটামুটি ওই মরুভূমি অঞ্চলে এই সকল উদ্ভিদই দেখতে পাবি যাদের পাতা কাঁটায় রূপান্তরিত পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকবে, ঠিক আছে, যেটা আমি ক্যাকটাসেও বলেছিলাম। গাছের কাণ্ড কেটে সঞ্চিত জল পান করে মরু অভিযাত্রীরা তাদের তৃষ্ণা মেটায়। তো এই সকল উদ্ভিদে যেহেতু প্রচুর পরিমাণে জল সঞ্চয় করা থাকে, তাই এদের গাছের এই কাণ্ডগুলো যখন কাটা হয়, তখন ওই জলগুলো বেরোয়, এবং মরুভূমিতে যারা যাত্রা করে যে সকল অভিযাত্রীরা, তারা কিন্তু সেই জলগুলো পান করে তাদের তৃষ্ণা মেটায়। এর পরের যে উদ্ভিদটা আছে সেটা হচ্ছে মেসকুইট গাছ। মেসকুইট উদ্ভিদের যে পাতা থাকে, সেই পাতাযুক্ত উদ্ভিদেরা, ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হতে দেখতে পেয়েছি, বা জোশুয়া উদ্ভিদের ক্ষেত্রে পাতাগুলো কাঁটায় ভর্তি দেখতে পেয়েছি। কিন্তু মেসকুইট উদ্ভিদে কি হচ্ছে? এরা পাতাযুক্ত উদ্ভিদ, ঠিক আছে, এবং যা মরুভূমির বালিয়াড়ির কাছে জন্মায়, ঠিক আছে। মরুভূমিতে এক প্রকার বালিয়াড়ি দেখা যায়, যেগুলো তোমাদের রিয়া ম্যাম খুব ভালো করে পড়িয়েছে আশা করি, ঠিক আছে। এই বালিয়াড়ি স্ট্রাকচারে কিন্তু আমরা এই সকল উদ্ভিদ দেখা যায়, সেগুলোকে আমরা বলছি মেসকুইট উদ্ভিদ। এবং বালিয়াড়িকে কিন্তু এরা রক্ষা করে, বালিয়াড়িগুলোকে রক্ষাও করতে সাহায্য করে। মূল বালি ভেদ করে শিলাস্তর পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। তাহলে শিলাস্তর, যেমন বলেছিলাম প্রথমেই, তো সেই শিলাস্তর অবধি পৌঁছে যায়, যেমন মরুদ্যান পড়ানোর সময় বললাম। তো সেই মূল কি হয়? বালি ভেদ করে শিলাস্তর অবধি পৌঁছে যায়। ভাব,
এবং সেখান থেকে জল সংগ্রহ করে আনে। কারণ আমরা জানি শিলাস্তরে জল সঞ্চয় থাকে, সেটা বৃষ্টির জল হোক বা ভৌম জল হোক, নিচের মাটির নিচের জল হোক, তো সেগুলো কিন্তু শিলাস্তরেই জমা থাকে এবং সেইখান থেকে তার মূলগুলো কিন্তু জল সঞ্চয় করে নিয়ে আসে বা সেগুলো সন্ধান করে নিয়ে আসে। এরা শরীরে জল সঞ্চয় করতে পারে না। তাহলে দেখ, এই যে গাছগুলো দেখলাম আমরা, সাগুয়েরও গাছ, ঠিক আছে, যেগুলো রিলেটিভলি বড় বড় ক্যাকটাসের মতো দেখতে হয়, তো সেগুলোতে আমরা দেখছিলাম 6 থেকে 8 টন জল সঞ্চিত থাকছে। কিন্তু মেসকুইড গাছের ক্ষেত্রে এরা আবার দেখতে পাচ্ছি এদের প্রথমত পাতা আছে, যে পাতাগুলো আমরা অন্য গাছগুলোতে দেখতে পাইনি, কিন্তু এদের আবার জল সঞ্চয় করে এরা রাখতে পারে না। ঠিক আছে, এদের শরীরে কিন্তু কোনো প্রকার জল সঞ্চয় থাকে না। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের উদ্ভিদের কথা, যারা মরু অঞ্চলে আমরা বিশেষ কিছু উদ্ভিদ আমরা দেখতে পেলাম। এইবার আমরা প্রাণীর কথা বলবো, মরুভূমিতে কি কি ধরনের প্রাণী পাওয়া যায়, যেটার একটা প্রধান এক্সাম্পল তোরা দেখতে পাচ্ছিস। তো আমরা উটকে আমরা মরুভূমির জাহাজ বলে থাকি, তাই না? যেমন সমুদ্রে জাহাজ থাকে, তেমনি মরুর জাহাজ হচ্ছে উট। তো এই যে উট, এদের দু ধরনের কিন্তু এদের কুজ থাকে, ঠিক আছে, দু ধরনের হয়ে থাকে। কি ধরনের কুজ হয়ে থাকে? ঠিক আছে, কুজের দিক থেকে এরা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে এক কুজ বিশিষ্ট, একটাই মাত্র কুজ, আমরা এই ধরনের উটকে আমরা বেশি দেখতে পাই। তো একটি কুজ বিশিষ্ট যে সকল উট থাকে তাদেরকে আমরা কি বলি? অ্যারাবিয়ান উট বলে থাকি, ঠিক আছে। আর দুটো কুজ বিশিষ্ট যে সকল উট থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছিস, হ্যাঁ, এইটাকে আমরা বলি ব্যাকট্রিয়ান উট। এবার এইটার ক্ষেত্রে তো বুঝলাম যে কিভাবে বসা যায়, আমরা বিভিন্ন সত্যজিতের মুভিতেও দেখেছি, কিন্তু এইটার ক্ষেত্রে বসবে কি করে? এর মাঝে বসতে হয় বোধহয়, সম্ভবত, ঠিক আছে। নেক্সট হচ্ছে উটের পিঠে কুজ থাকে, হ্যাঁ সে তো বললামই, দেখলামই। তো এই এই যে কুজ, এই কুজে অনেক সময় অনেকের মধ্যে কনফিউশন হয় যে কুজে নাকি জল সঞ্চিত থাকে। একদম বাজে কথা। কুজ আসলে চর্বি দিয়ে তৈরি, ফ্যাট দিয়ে তৈরি, এবং ফ্যাটের যখন অক্সিডেশন হয়, জারণ ঘটে, তখন সেখান থেকে জল তৈরি হয় এবং উট নিজে নিজেই কিন্তু সেই জলটাকে ইউজ করে সেই মরুভূমির পরিবেশে। কাঁটাযুক্ত গাছ খাবার জন্য উটের ঠোঁট আর জিভ শক্ত পেশি দিয়ে তৈরি। তাহলে এতক্ষণ ধরে যে বলছিলাম যে ক্যাকটাস জাতীয় যে সকল উদ্ভিদ, তাদের পাতা কম, কাঁটায় রূপান্তরিত হওয়া বেশি, এবং সেটা কি হিসেবে সাহায্য করতো? তাকে আত্মরক্ষাতেও সাহায্য করতো, নিজেকে রক্ষা করতে সাহায্য করতো, কারণ কোনো প্রাণী এসে তাকে না খেয়ে ফেলে। এবার উট সেই জায়গাতেও কিন্তু তাকে অভিযোজিত করেছে নিজেকে। কিভাবে? যে ওই গাছগুলোও যাতে তারা খেতে পারে, তার জন্য তাদের যে ঠোঁট আছে, ঠিক আছে, বা জিভ আছে, সেটা ওয়েস্ট ইন্ডিজের গেইল ফেলদের মতো, ঠিক আছে, যাই হোক, খুব শক্ত শক্ত পেশি দিয়ে তৈরি, যেটা দিয়ে তারা কিন্তু ওই কাঁটা জাতীয় উদ্ভিদের কাঁটাগুলোকে ছাড়িয়ে যে খাবারটা সেটা কিন্তু খেয়ে নিতে পারে। বালির ওপর দিয়ে ভালোভাবে চলার জন্য পা অনেকটা চওড়া হয়, কারণ যতটা বালির ওপরে তার নিজের মূল দেহটাকে রাখতে পারবে, তত কিন্তু গরমের উত্তাপ থেকে নিজেদের দেহকে রক্ষা করতে পারবে। এই জন্য পাগুলো অনেক লম্বা হয়, ঠিক আছে, এবং পায়ের পাতাও কিন্তু বেশ পুরু হয়, যাতে ওই হিটটা ফিল না করতে পারে। এছাড়া এদের ঘর্মগ্রন্থির সংখ্যা অনেক কম হয়, যাতে ঘাম কম হয়। ঘাম বেশি হলে কি হবে? তাদের বডি থেকে জল কিন্তু বেশি বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে। তো সেটা যাতে না হয়, তাই ঘর্মগ্রন্থির নাম্বার অফ ঘর্মগ্রন্থি কম, এবং এদের মূত্র যেটা হয় সেটাও কিন্তু অনেক ঘন হয়, ঠিক আছে। যত ঘন হবে, জল প্রিজার্ভ করতে পারবে দেহের ভেতরে। তো সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেখা যায় এদের। চোখের যে ওপরে যে সকল, এই যে আমাদের যেমন এই যে ভ্রু ট্রু আছে, এগুলো ওদের অনেক রোমশ, ঠিক আছে, যাতে ওই মরুভূমির বালি ফালি সেগুলো উড়ে এসে তাদের চোখকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আরো অনেক বৈশিষ্ট্য এদের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে গিরগিটি, ঠিক আছে। গিরগিটি, এদের ক্ষেত্রে বিশেষ করে মরুভূমির গিরগিটি, স্পেসিফিক গিরগিটি সেখানে থাকার জন্য একদম পারফেক্ট। যেমন এরা দিনের বেলা বালির মধ্যে ঢুকে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এরা খাবারের খোঁজে বাইরে বেরিয়ে আসে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেও অনেকে দেখতে পেয়েছিস। চোখের পাতা এদের ক্ষেত্রে কি হয়? স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, যেটাকে আমরা নিকটিটেটিং মেমব্রেন বলে থাকি। এবং পোকামাকড় এদের প্রধান খাদ্য, ঠিক আছে, পোকামাকড়কে ধরে ধরে খায়। বালির ওপর ছুটে যাওয়ার সময় মনে হয় যেন বালির ওপর দিয়ে সাঁতার কাটছে, ঠিক আছে। তো যারা সাঁতার পারিস না, তারা জলে হঠাৎ করে বাবা মা ফেলে দিলে যেমন হাবুডুবু খাস, ওই রকম একটা অবস্থা। তো সেই ব্যাপারগুলো কিন্তু এইখানেও দেখা যায়। গিরগিটিগুলো যখন বালির মধ্যে চলে, তখন ওই রকম সাঁতার কাটার মতো একটা ব্যাপারে চলে। এরপর হচ্ছে আমাদের র্যাটেল স্নেক, কে না চেনে?
র্যাটেল স্নেকের যে লেজ আছে সেই লেজে একটা ঝুমুরের মতো অংশ দেখা যায়, সেই ঝুমুর ওটাকেই আমরা ইংলিশে বলি র্যাটেল, যেটাকে নাড়াচাড়া করলে কিন্তু এক প্রকার শব্দ তৈরি হয় এবং সেই শব্দটা তৈরি করে জেনারেলি কিসের জন্য? শত্রুকে সাবধান করার জন্য। ঠিক আছে, তো লেজে ঝুমুরের মতো যে অংশ থাকে যেটাকে র্যাটেল বলা হয়, সেইটাকে নাড়িয়ে আওয়াজ সৃষ্টি করে যা শত্রুকে সাবধান করে দেয়। শরীরে শীতল রক্ত থাকে এবং শুকনো আঁশ থাকে। এদের বডির যে লেয়ারটা, ওপরের যে লেয়ারটা এপিডার্মিসটা, সেটা কি হয়? শুষ্ক হয়, শুষ্ক আঁশ দ্বারা ঢাকা থাকে এবং এদের বডি সরীসৃপ যেহেতু এরা, তো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। নিশাচর হয়, রাতে ঘুমায় না। ঠিক আছে, নিশাচর হয়, তীব্র বিষাক্ত হয়, দুটো এইরকম ভাবে দাঁত থাকে, দুটো বিষ দাঁত। ঠিক আছে, এই বিষ দাঁত থেকে নিঃসৃত যে বিষ, সেটা যদি কাউকে কামড়ায় তাহলে তার রক্তকোষ এবং রক্তনালী কিন্তু ধ্বংস করে দেয় এবং মারা যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু সে তার শিকারও মানে খায় এবং আমাদেরও যদি এইভাবে কাটে তাহলে গেল। এই হচ্ছে মরুভূমির প্রাণী। আরো বোধহয় একটা দুটো আছে। আচ্ছা, জারভিল বা যেটাকে আমরা ক্যাঙ্গারু ইঁদুর বলি। ঠিক আছে, ক্যাঙ্গারু ইঁদুর। তো এই যে ইঁদুরগুলো, এর নামকরণ কেন ক্যাঙ্গারু ইঁদুর দেওয়া হয়েছে? সেটা হচ্ছে এরা ক্যাঙ্গারুর মতো লাফায় বলে। দিনের বেলা বালির ভেতরে থাকলেও এরা রাতের বেলা কিন্তু বাইরে চলে আসে। তো মরুভূমির প্রাণীগুলো বিশেষ করে এই সাপ, গিরগিটি, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইঁদুর, এদের কিন্তু এই একটা জিনিসই কমন, সেটা হচ্ছে এরা দিনের বেলা চুপচাপ থাকে বালির ভেতরে, আর রাতের বেলা কিন্তু সজাগ হয়ে যায়, নিশাচর টাইপসের। লম্বা লেজ যুক্ত হয় এবং কান কিন্তু খুব সেন্সিটিভ হয়, সক্রিয় হয়। অনেক দূর থেকে কিন্তু শব্দ বা যাবতীয় যা কিছু সেগুলো জানতে পারে বা শুনতে পায়, সেই অনুযায়ী নিজেদেরকে চালন করে। নেক্সট হচ্ছে সারা জীবন একটুও জলপান না করলেও, ভাব, এরা নাকি জলই খায় না, সারা জীবনে জলই খায় না এরা, এবং না করলেও বীজ, ছোট ছোট শস্য, ফল, পোকামাকড় এগুলো কিন্তু খেয়ে বেঁচে থাকে। সারা জীবন জল খায় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা জারবিল বা ক্যাঙ্গারু ইঁদুরের একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য এরা বালির মতো এক প্রকার রং ধারণ করে। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছিস, যে অ্যাটমসফিয়ার বা যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের কালারের সাথে নিজেদের কালার ম্যাচ করা, এইটাকে আমরা বলে থাকি কালারেশন। কালারেশন বা বর্ণগ্রহ। ঠিক আছে, যেখানে কি হয়, বাইরের যে কালার বা বাইরের এনভায়রনমেন্টে যেখানে সে থাকছে সেইটার যে স্ট্রাকচার, সেইটার মতোই নিজেদের বডির কালারকে তৈরি করা, যাতে শত্রু বা যাকে শিকার করবে তার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে। আচ্ছা, মরুভূমির তাহলে উদ্ভিদ প্রাণীর ব্যাপার হয়ে গেল। এবার আমাদের কত ধরনের মরুভূমি আছে এবং সেই মরুভূমিতে কি কি ধরনের মানুষ বাস করে। ঠিক আছে, যেমন ধর এখানে প্রথমেই যে মরুভূমির নাম বলা হয়েছে সেটা হচ্ছে নামিব মরুভূমি। যে নামিব মরুভূমি সেটা কি বলছে, দক্ষিণ পশ্চিম আফ্রিকার দিকে থাকে। ঠিক আছে, এই ধরনের মরুভূমি কোথায় আছে? দক্ষিণ পশ্চিম আফ্রিকায় আছে, এবং যেখানে এই বুশম্যান নামক এক প্রকার মানুষরা থাকে। ঠিক আছে, সেখানে বসবাস করে। কি হয়, বালির ভেতর গর্ত করে বসবাস করে এরা, এই সকল মানুষ, বুশম্যান। এছাড়া তীর ধনুক নিয়ে শিকার করা প্রাণী আগুনে ঝলসে কিন্তু এরা খাওয়া দাওয়া করে। সেম টাইপের নাম আর একটা আমরা মরুভূমির নাম পড়বো, যেটাকে আমরা বলছি কালাহারি মরুভূমি, যেখানে শ্যান বুশম্যান নামক এক প্রকার মানুষদের দেখা যায়। তো এরা আবার কি করে, এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। তাছাড়া উট পাখির যে ডিম আছে সেই ডিমের খোলকটা নিয়ে তার মধ্যে জল সঞ্চয় করে রেখে দেয়, যাতে পরবর্তীতে তারা সেইখান থেকে জল খেতে পারে। মানে তাদের কাছে কলসি ফলসি নাই বা কেনার মতো অপশান নাই, তো কি করবে তারা, এই যে উট পাখির ডিম বিশাল বড় সাইজের হয়, সেইটারই হাফ কেটে সেটার মধ্যে জল কিন্তু স্টোর করে রেখে দেয়। সাহারা মরুভূমি সবাই জানিস, যেখানে তুয়ারেগ নামক মানুষরা বসবাস করে। এই মরুভূমিতে বসবাসকারী এই মানুষরা কি করে, এরা ঘাস দিয়ে ঝুপড়ি বানিয়ে তার মধ্যে কিন্তু বসবাস করে। তাছাড়া বালির নিচে এরা ঘর বাড়ি তৈরি করে এবং মাটির নিচে সুড়ঙ্গ পথে কিন্তু এরা যাতায়াত শুরু করে। তো এইগুলো হচ্ছে সাহারা মরুভূমিতে তুয়ারেগ মানুষরা কিন্তু করে থাকে। আর দুটো মরুভূমির নাম পড়ব, সেটা হচ্ছে একটা থর মরুভূমি আর একটা হচ্ছে আরব মরুভূমি। তো থর মরুভূমিতে আমরা ওয়াধা, ভিল, গাদি লোহার এই সকল মানুষদের জানতে পারি, এই সকল মানুষরা সেখানে থাকে।
এবং এরা মূলত যাযাবর প্রকৃতির, যাযাবর মানে হচ্ছে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, কোনো রকম লক্ষ্য নেই, ঠিক আছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা ব্যাপার, যেমন তোদের পুজোর সময় অবস্থা হতে চলেছে। নেক্সট হচ্ছে আরব মরুভূমি, যেখানে বেদুইন মানুষেরা থাকে, এবং এটা সম্পর্কে আমরা জানি, এর সম্পর্কে আমরা বাংলাতে সম্ভবত একটা লাইনও পড়েছি যে ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। তো এইখান থেকে তোরা মাথায় রাখতে পারিস যে আরব মরুভূমিতে যে সকল মানুষরা থাকে তাদেরকে বেদুইন বলা হয়। এরা সারা শরীর লম্বা ঢিলেঢালা পোশাক দিয়ে ঢাকা থাকে এবং উটের পিঠে চড়ে মরুভূমির ওপর দিয়ে মাইলের পর মাইল কিন্তু এরা ঘুরে বেড়াতে পারে। তো এই হচ্ছে আমাদের মরুভূমির কন্ডিশন গেল। এবার মরুভূমির মতোই শুনতে লাগবে আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে মেরুভূমি বা মেরু অঞ্চল। এবার মেরু অঞ্চল মানে হচ্ছে পোলার রিজিয়ন, উত্তর মেরু, দক্ষিণ মেরু। তো সেই রিজিয়নগুলোতে আমাদের ঠান্ডার পরিমাণ প্রচুর বেশি। তো সেই ঠান্ডায় কারা কারা বেঁচে থাকে, কে কোন কোন উদ্ভিদ দেখা যায়, কোন কোন প্রাণী দেখা যায়, সেখানকার পরিবেশের কি কি বৈশিষ্ট্য, সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন এখানে প্রথমেই আমাদের মেরু ভাল্লুক সম্পর্কে জানতে হবে, বা মেরু ভালুক, বা যেটাকে আমরা বলে থাকি কি পোলার বিয়ার। তো এই যে পোলার বিয়ার খুব সুন্দর কিউট দেখতে হয়, ঠিক আছে। দেহ গঠন এদের কি, এদের দেহ গোল হয়, কান এবং লেজ ছোট হয়, এদের দেহ থেকে তাপ নির্গমন কিন্তু কম হয়। তো পোলার রিজিয়নে এটা একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেখানে কি হয় আমাদের যে অ্যাপেন্ডেজগুলো আছে, অ্যাপেন্ডেজ মানে হচ্ছে ধর হাত, পা, কান, ঠিক আছে, এইগুলো রিলেটিভলি সেইখানকার লোকেদের কম হয়, মানে ছোট হয় সাইজে, ঠিক আছে। ছোট হওয়ার কারণ কি, কারণ যত বেশি তুই এরিয়া, মানে যত বেশি বড় হবে এই সকল হাত, পা বা কান, তত কি হবে আমাদের সারফেস এরিয়া বাড়বে। সারফেস এরিয়া বাড়লে কি হবে, আমাদের বডি বেশি পরিমাণ ঠান্ডার সম্মুখীন হবে, ঠিক আছে। ফলে বেশি বডি থেকে রেডিয়েশন, বা আমাদের রেডিয়েশন না মানে আমাদের হিট নির্গমন হবে, বা তাপ আমাদের বডি থেকে বাইরে বেরিয়ে যাবে। ফলে সেই ঠান্ডায় আমাদের বডিকে গরম রাখার ব্যাপারটা কিন্তু কমে যাবে। এই কারণে সেখানকার যারা লোকাল পিপল বা সেখানে থাকে যারা, তাদের পিপল না শুধু সেখানকার প্রাণীরা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, এই কান, ঠিক আছে, বা লেজ, যারা যারা যে সকল প্রাণীদের থাকে তাদের কিন্তু সাইজে রিলেটিভলি ছোট হয়। এদের লোম প্রচুর, পুরো দেহ লোমে ঢাকা, সারা দেহ তাপ নিয়ন্ত্রণকারী লোমে ঢাকা সাদা লোম, হ্যাঁ, যা সেখানে থাকা যেহেতু পুরো চারপাশে বরফ, তো তার সাথে মিলিয়ে যাওয়ার একটা ব্যাপার ওই কালারেশনের ব্যাপারে সাহায্য করছে, হ্যাঁ, এবং সেটার মাধ্যমে তারা সহজে শিকার করতেও কিন্তু সুবিধা হচ্ছে। পুরু চর্বি থাকে, ঠিক আছে, 10 সেন্টিমিটার পুরু ফ্যাটের স্তর থাকে, যা তাদের দেহতাপ সংরক্ষণ ফ্যাটের কাজই তাই, এবং জলে ভেসে থাকতেও কিন্তু এদের এই চর্বিগুলো সাহায্য করে। এছাড়া চোখ, এদের দৃষ্টিশক্তি খুব প্রখর হয়, জলের অনেক নিচের জিনিস কিন্তু এরা দেখতে পায় জলে থাকাকালীন, ঠিক আছে। যদি কিছু শিকার করতে হয়, মাছ ফাছ হয়তো জল থেকে তুলে খাবে, তো মাথা ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে জলের ভেতরেও কিন্তু তাদের চোখ কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়, তো অনেক নিচের জিনিসও দেখতে পায়। এছাড়া পায়ের থাবা বড় হয়, গোল সাইজের হয়, এবং বরফের জুতোর ন্যায়, যেটা তাদের ওই যাতে স্লিপ না করে, ওই মেরু অঞ্চলে চলতে গেলে যাতে স্লিপ না করে, সহজেই তাদের বড় জুতোর মতো একটা পা থাকে, যেটা কিনা যেমন স্কেটিং করে অনেকে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা বরফের মধ্যে সহজেই কিন্তু তারা হাঁটতে পারে এই রকম পা থাকার জন্য। তো খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্টস দিয়ে কিন্তু এখানে মেরু ভাল্লুকের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে, যেটা কিনা 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে। এবার হচ্ছে সুমেরুর প্রচন্ড ঠান্ডায় মাছেরা কিভাবে বেঁচে থাকে। তো মাছেদের আমরা সেখানে দেখতে পাই যে পুরো বরফে ঢাকা, কিন্তু তার নিচেও কিন্তু মাছ থাকে। এবার তোরা মাথায় আসবে যে স্যার বরফ হওয়াকালীন কিভাবে মাছ সেখানে বেঁচে থাকছে, বা মাছ কিভাবে চলাচল করছে, বা কিভাবে টিকে থাকছে। তো সেটা হচ্ছে জলাশয়ের ওপরের যে জল সেটা জমে বরফ হচ্ছে, এবং এর যে নিচের স্তর সেইটা কিন্তু তরল থাকছে। এর ফলে মাছেরা কিন্তু স্বাভাবিকভাবেই বেঁচে থাকে, মানে ওপর থেকে যদি আমরা বরফ দেখতেও পাই, নিচে কিন্তু তরল থাকছে, জল অবস্থায় থাকছে, এবং তার মধ্যে দিয়েই কিন্তু মাছগুলো যাওয়া আসা করছে বা বেঁচে থাকছে। লবণাক্ত সমুদ্রে জলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায়, ঠিক আছে, আমরা জানি সেখানে প্রচুর পরিমাণ কম তাপমাত্রা বিশিষ্ট একটা জায়গা, যেখানে হিমাঙ্কের নিচে নেমে যাওয়া সত্ত্বেও জলে যেহেতু লবণ থাকে, তাই এদের দেহ তরলকেও কিন্তু জমতে বাধা দেয়। মানে অত পরিমাণে আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, উপরে বরফ নিচে না হয় জল আছে, সেখানে তারা থাকছে বা সাঁতার কাটছে, কিন্তু সেই ঠান্ডা পরিমাণ থাকা সত্ত্বেও তাদের কিন্তু, যেমন আমরা মাছকে কি করি,
ডিপ ফ্রিজে রেখে দিই তো পুরো জমে যায়। হ্যাঁ, তো এইখানে তার থেকেও অনেক কম টেম্পারেচার, তাতেও কিভাবে তারা তাদের বডির যে ফ্লুইড থাকছে, রক্ত থাকছে, সেগুলো কেন জমছে না? কারণ সেখানে লবণ থাকে জলে, এবং জলে লবণ থাকার জন্য সেই দেহ তরল কিন্তু সহজে জমতে দেয় না তারা। এই অঞ্চলে বসবাসকারী, এছাড়াও এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এছাড়াও এই অঞ্চলে বসবাসকারী যে সকল মাছ আছে তাদের বডির ভেতরে এক প্রকার প্রোটিন রিলিজ হয়। দেখ, বলে না যাকে যে পরিবেশে ফেলবি সেই পরিবেশ থেকে বের করার দায়িত্ব তার, বা সেই ব্যাপারটা তাকেই মোকাবেলা করতে হয়, তাকে কোনো না কোনোভাবে সেইটার পথ বেছে নিতে হয়। তো সেম ভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে যাতে এদের বডি ফ্লুইড মানে ফ্রিজ না হয়ে যায়, তার জন্য তাদের বডিতে এক প্রকার প্রোটিন তৈরি হয়, সেটাকে আমরা বলি কি অ্যান্টি ফ্রিজ প্রোটিন। এই প্রোটিন থাকার জন্য তাদের কিন্তু দেহ তরল কিন্তু সহজে জমে যায় না। তাহলে ক্লিয়ার কিভাবে আমরা মাছকে বেঁচে থাকতে দেখছি এত কম টেম্পারেচারেও। আচ্ছা, এইবার এইখানের জীববৈচিত্র্যের মধ্যে এখানকার যে মানুষ, ঠিক আছে, তাদেরকে আমরা বলি এস্কিমো, এবং তারা যে বরফ দিয়ে ঘর বানায় সেটাকে আমরা কি বলি ইগলু। তো এই যে এস্কিমো, এরা এরা কি বলছে, সুমেরু অঞ্চলের স্থায়ী বাসিন্দা, যাদের পূর্বপুরুষরা এশিয়া থেকে একটি ভূসংযোগ অতিক্রম করে এখানে চলে এসেছিল। প্রধান খাদ্য কি এস্কিমোদের? সিল মাছ, স্যামন মাছ, কড মাছ, এই সকল। এছাড়াও তারা কিন্তু হাঁস, খরগোশ, তিমি, মেরু ভালুক এগুলোকেও শিকার করে কিন্তু খায়। এরা কিন্তু মানুষ, ঠিক আছে, আবার অন্য কোনো প্রাণী ভাবিস না। মাত্র 1 ঘন্টায় বরফ দিয়ে তাদের বরফ বাড়ি তৈরিও করতে পারে, এবং সেই বরফ বাড়িকেই আমরা কি বলে থাকি, ইগলু বলে থাকি। 1 ঘন্টার মধ্যে তারা তৈরি করে দিতে পারে, এত পরিমাণ তাদের ট্যালেন্ট, ঠিক আছে। সব সময় ইগলুতে বসবাস না করলেও এরা দূর গন্তব্যে যাওয়ার পথে এই প্রকার বিশ্রামের জন্য কিন্তু এক প্রকার তারা আবাস তৈরি করতে পারে, ঠিক আছে। যে তাদের অনেক দূর হয়তো তাদের জার্নি করতে হবে, তো মাঝে হয়তো কোথাও একটা বিশ্রাম নেবে, তো সেই সময় একটা ছোট্ট করে কিন্তু ওই বরফ দিয়ে তৈরি করে নিল, ঠিক আছে, থাকলো, রেস্ট করলো, তারপর আবার সেটা আবার বেরিয়ে গেল। আর একটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে সেখানে কুকুরদের ওপর কিন্তু তারা এস্কিমোরা খুব খুব ডিপেন্ডেন্ট। কেন? কারণ এই যে তাদের যাতায়াত বা যাওয়া আসা, ঠিক আছে, সেইটার জন্য কিন্তু সেই অঞ্চলে চলতে গেলে তাদের কুকুরের ওপর ডিপেন্ড করতে হয়, কারণ এই কুকুরগুলো দিয়ে তারা এক প্রকার গাড়ি তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি স্লেজ গাড়ি, ঠিক আছে, স্লেজ গাড়ি। তো সেই স্লেজ গাড়িতে করেই কিন্তু তারা যাওয়া আসা করতে থাকে। ক্লিয়ার? এখানে ইগলু দেখতে পাচ্ছিস কি সুন্দর বানিয়েছে। আচ্ছা, আর এই এস্কিমো। এরপর আমরা পেঙ্গুইন দেখব। পেঙ্গুইন, ঠিক আছে, পেঙ্গুইন কি হচ্ছে, যে এরা দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল, তাহলে সুমেরু অঞ্চল আগেরটায় আমরা এস্কিমো দেখতে পেয়েছি, সুমেরু অঞ্চল তাহলে কি অঞ্চল হলো, উত্তর মেরু। সুমেরু অঞ্চল হচ্ছে উত্তর মেরু, আর দক্ষিণ মেরুকে আমরা কি বলছি বেটা, কুমেরু অঞ্চল। এখানে প্রাপ্ত পক্ষী শ্রেণীর অন্তর্গত, দেখ পেঙ্গুইন কিন্তু এক প্রকার পাখি যারা উড়তে পারে না, ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলে থাকি, অ্যান্টার্কটিকার বিস্ময় বলে থাকি। পেঙ্গুইনকে আমরা কি বলে থাকি, অ্যান্টার্কটিকা রিজিয়নে দেখা যায়, এবং এদেরকে আমরা বলি অ্যান্টার্কটিকার বিস্ময়। নেক্সট বলছে দেহ ঘন নরম পালক দ্বারা আবৃত থাকে, খুব সফট হয় এদের যে পালক। ডানা সাঁতার কাটার উপযোগী অঙ্গ ফ্লিপারে পরিণত হয়। এই যে ফ্লিপার যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমরা তিমির ক্ষেত্রেও দেখতে পাই, যেটা তাদের গমনে সাহায্য করে জলের ভেতরে। তো সেই সাঁতার কাটার জন্য এদেরও কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, ফ্লিপার। এই ফ্লিপারটা আমাদের কি বলতো, আমাদের আসলে হাত। তো হাতের মধ্যে যে সকল হাড় দেখতে পাবি, সেম হাড়গুলো তোরা এই ফ্লিপারের মধ্যেও দেখতে পাবি, শুধুমাত্র তারা সেই যে রিজিয়নে থাকে, যে পরিবেশে থাকে, সেই পরিবেশে চলতে গেলে তাদের এই ফ্লিপারটা দরকার হাতের জায়গায়। কিন্তু আমাদের যদি ফ্লিপার থাকে আমরা কি করব, বিছানায় সাঁতার কাটবো থরি। তো সেই জন্য যাদের যখন যে পরিবেশ থাকে তাদেরকে কিন্তু সেই জিনিসটা দেওয়া হয়েছে। এইবার কি বলছে, ফ্যাট থেকে প্রাপ্ত তেল দিয়ে সাবান, জ্বালানি, মানে এদের যে ফ্যাট, ঠিক আছে, সেইটা দিয়ে কি কি তৈরি করা যায়, সাবান, জ্বালানি, ওষুধ, এই সকল জিনিস তৈরি করা যায়, যা পেঙ্গুইন শিকারের কিন্তু অন্যতম কারণ। তো এই যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো আমাদের ইকোনমিক্যাল দিক থেকে বা আমাদের ব্যবহারের দিক থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেইগুলো যেহেতু আমরা এর সোর্স থেকে পাচ্ছি, এর ফ্যাটের সোর্স থেকে, সেই কারণের জন্যও কিন্তু আমরা এদেরকে শিকার করি অনেক সময়।
কিন্তু এদের শিকার আটকানোর জন্য আন্তর্জাতিক পক্ষী মহাসভা দ্বারা আবেদনের পর 1959 সালে পৃথিবীর 12টা দেশ মিলে এক প্রকার চুক্তিতে স্বাক্ষর করে, যেটাকে আমরা বলি অ্যান্টার্কটিকা সংরক্ষণ চুক্তি। ঠিক আছে, এইখানে কিন্তু 12টা দেশ মিলে এই চুক্তি মেনে নেয় এবং এই চুক্তি অনুযায়ী এদেরকে কিন্তু সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। নেক্সট, অ্যান্টার্কটিকায় পরিবেশ দূষণ। অ্যান্টার্কটিকায় পরিবেশ দূষণ কিভাবে হয় দেখ। অ্যান্টার্কটিকার ঠিক ওপরেই আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে একরকম স্তর থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ওজোন স্তর। ঠিক আছে, ওজনের ফর্মুলা জানিস তোরা, O3। তো এই যে ওজোন স্তর, এই যে স্তরটা, এই স্তরে এক প্রকার গহ্বর সৃষ্টি হয়েছে বা ছিদ্র বা ফুটো যা ইচ্ছে বলতে পারি, সেটা সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে আমাদের জন্যই হয়েছে। আমরা এত পরিমাণে এই যে রেফ্রিজারেটর বল বা এসি বল, এগুলো এত পরিমাণে ইউজ করছি, যেগুলো থেকে এক প্রকার গ্রিন হাউস গ্যাস বেরোয়। সেই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ পৃথিবীতে এত বেড়ে গেছে, যে কারণে সেখানে কি হয়েছে, এই যে আমাদের পুরো পৃথিবীর সেইটার উষ্ণতা অনেক বেড়ে গেছে। এবং সেই উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে, আমাদের সূর্যরশ্মি থেকে বা সূর্য থেকে যে ইউভি রে আসে, সেই ইউভি রেগুলো আমাদের পৃথিবীতে পড়ার পর সেটা যে বিকিরিত হয়ে আবার চলে যাওয়ার যে ব্যাপারটা, সেইটা কিন্তু হচ্ছে না। সেইটা কি হচ্ছে, সেটা আমাদের পৃথিবীতেই থেকে যাচ্ছে এবং সেইটা আরও আমাদের পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণতা বাড়াতে সাহায্য করছে। এর ফলে কি হচ্ছে, বিশেষ করে অ্যান্টার্কটিকার যেহেতু ওখানে ওজোন হোল আছে, মানে ওজোন লেয়ার আছে, সেইখানে কিন্তু এটা একটা লেয়ার, এই লেয়ারটাকে বিশ্লিষ্ট করে বা বিচ্ছেদ করে বা ভেঙে দিয়ে সেখানে কিন্তু এক প্রকার গহ্বর সৃষ্টি করতেও হেল্প করছে। তো এই যে পুরো গল্পটা, এটা তোরা জিওগ্রাফিতে আরো অনেক বেটার করে পড়বি, বাট এই যে গল্পগুলো বললাম, এগুলোর থেকে তোদের লাইন নিয়ে কিছু কিছু লিখতে হবে, যেগুলো তোরা বইতে পেয়ে যাবে। এখানে হয়তো অতটা ডিটেলসে লেখা নেই, আমি গল্পটা বলে দিলাম যে কিভাবে হচ্ছে জিনিসটা, এখানে ছবির মাধ্যমে আমি বোঝাবো। তো এখানে কি হচ্ছে, ওজোন স্তরে গহ্বর সৃষ্টি হয় ক্রমাগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা ইউভি রশ্মি বলছি, পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। ঠিক আছে, ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলতলের উচ্চতা প্রচুর বেড়ে যায়, যার কারণে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার জন্য কি হয়, উপকূল যেগুলো এরিয়া আছে সেগুলোতে কিন্তু বন্যার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। এই যে ইউভি রশ্মি যেটা পৃথিবীতে আসছে কিন্তু ফিরে যেতে পারছে না, এর ফলে আমাদের কি হচ্ছে, মানুষের ত্বক, চোখ, এগুলো কিন্তু এই ইউভি রশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে আমাদের স্কিন ক্যান্সার, আমাদের চোখের যে ছানি, এই সব জিনিসপত্র কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়াও জলে জাহাজ নিঃসৃত তেল মেশায় মাছ এবং সামুদ্রিক পাখির মৃত্যু কিন্তু ক্রমশ ধীরে ধীরে বেড়ে চলেছে। এটাও কিন্তু অ্যান্টার্কটিকা এক প্রকার জলদূষণ বা পরিবেশ দূষণ। তো দেখ, এখানে দেখ, সূর্য থেকে এই যে ইউভি রশ্মি আসছে, ইউভি এ, ইউভি বি, ইউভি সি, এগুলো আসছে, ট্রপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। তো এইখানে দেখ, এই যে লেয়ারটা তোরা দেখতে পাচ্ছিস, এটা স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছিস, এইটাই হচ্ছে কন্টিনিউয়াস ছিল, এটাকে আমরা বলছি ওজোন লেয়ার। তো এই লেয়ারটাই কি হয়েছে, এই যে সিএফসি মলিকুল, সিএফসি কি, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, এই যে সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। এবং এটা কি আসলে, এইটাই আসলে হচ্ছে এক প্রকার এক্সাম্পল অফ গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তো এইটার ইফেক্ট করছে, এইটা বিক্রিয়া করছে ওজনের সাথে, এবং তার ফলে কি হচ্ছে, ওজনটা অক্সিজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখ, এই যে ওজন ছিল সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, অক্সিজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। এর ফলে আরেকটা জিনিস তৈরি করছে, ক্লোরিন মনোক্সাইড, বাদ দে এটা। তো এই যে অক্সিজেন, ওজনটা ভেঙে অক্সিজেনে কনভার্ট হয়ে গেল, বিশ্লিষ্ট হয়ে গেল, এর ফলে কি হচ্ছে, ধীরে ধীরে এই স্তরটা কিন্তু কমে, মানে এই স্তরটা কিন্তু বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় এই স্তরটা কমে গিয়ে দেখ, এই জায়গাটা একটা ছিদ্র, ওজোন হোল তৈরি করেছে, এই জায়গাটায় হোল তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা অ্যান্টার্কটিকায় পরিবেশ দূষণ হিসাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, খতম। এইবার এই লাস্ট এই যে পার্টটা, এই পার্টটা আমি তোদের সামারি হিসাবে বলে দেব, কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দেব যেগুলো তোদের দেখতে হবে। ঠিক আছে,
এই জায়গাগুলো একটু নোট ডাউন করে নিবি। আমি এগুলো ডিটেলসে বলছি না, বাট ইন জেনারেল আমি আইডিয়া দিয়ে দিচ্ছি যে এগুলো আসলে কি হয়। তো এখান থেকে বন্যপ্রাণী সংরক্ষণ খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে প্রথমেই তোরা পড়বি হচ্ছে এই যে IUCN আছে, এটা দ্বারা রেড ডেটা বুক তৈরি হয়েছে, এবং এই রেড ডেটা বুকে তোদের বিপন্ন প্রাণীর অনেক রকম তালিকা দেওয়া হয়েছে, ঠিক আছে। বিশেষ করে টোটাল ধর ওই 8টার মতো, ঠিক আছে, যার মধ্যে ধর এক্সটিংক্ট, এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড স্পিসিস, ভালনারেবল স্পিসিস, ঠিক আছে, লোয়ার রিস্ক, এরকম অনেকগুলো ধাপে ভাগ করা হয়েছে। তো সেই যে ধাপগুলো কোনটায় কি ডিনোট করছে, কোন প্রাণীরা কি অবস্থায় আছে, এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এটা 3 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। IUCN এর ফুল ফর্মটা তোরা জানিস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন of nature and natural resources, ঠিক है। তাহলে IUCN এর ফুল ফর্ম পেলি, IUCN। আর এই যে রেড ডেটা বুকের যে ব্যাপারটা, তাহলে সেটা কি বললাম বেটা, যে এটা হচ্ছে বিপন্ন প্রাণীদের বিভিন্ন রকম ধাপে ভাগ করা হয়েছে, এরা কোন স্টেজে আছে, ঠিক আছে। তো এর যে ধাপগুলো, এই ধাপগুলো খুব ইম্পর্টেন্ট ফর 3 মার্কস। এই ধাপগুলো সুন্দর করে বই থেকে পড়ে নিবি, আমি নামগুলো বলে দিলাম সেইগুলো। এরপর হচ্ছে আমাদের এই বিপন্ন প্রাণীগুলোকে বাঁচানোর জন্য আমাদের কিছু সংরক্ষণ প্রসেস আছে, ঠিক আছে। সেই সংরক্ষণ প্রসেসকে আমি শর্টকাটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সংরক্ষণের যে ব্যাপারটা, সেটা 2 রকম উপায়ে হয়, বুঝলি। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা হচ্ছে ইনসিটু। ইনসিটু মানে কি? ইনসিটু মানে পরিবেশে রেখে, যে পরিবেশে যারা থাকে, ঠিক আছে, যেমন বন্যপ্রাণীরা বনে থাকে, তো সেই পরিবেশে রেখেই তাদেরকে সংরক্ষণ করার যে ব্যাপারটা, সেখানে সরকারি বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেগুলো রুলস কার্যকরী করে তাকে সেই জায়গাটা রেখেই ঠিকঠাক রাখা, ঠিক আছে, সেই ব্যাপারটাকে আমরা বলি ইনসিটু সংরক্ষণ। আর এক ধরনের হয় হচ্ছে এক্স সিটু সংরক্ষণ, এক্স সিটু। তো ইনসিটু সংরক্ষণ, এক্স সিটু হচ্ছে পরিবেশের বাইরে নিয়ে গিয়ে, ধর কোনো প্রাণী বন্য অবস্থায় থাকাকালীন কিন্তু প্রচুর পরিমাণে লুপ্ত হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে তার সংখ্যা, তো তাদের কি করা হচ্ছে, চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে, সেখানে যত্নার্থী করা হচ্ছে, তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে, তো সেইভাবে তাদের সংরক্ষণ প্রসেস করা, সেটাকে আমরা এক্স সিটু বলি। তো ইনসিটুর মধ্যে বিভিন্ন রকম ব্যাপার হয়, যেমন ধর জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কানহা, কাজিরাঙা, এগুলো সব ন্যাশনাল পার্কের এক্সাম্পল। তারপর ধর অভয়ারণ্য, যেমন পশ্চিমবঙ্গের বক্সা, ঠিক আছে, রাজস্থানের আছে তোর বার্ড স্যাংচুয়ারি আছে ভরতপুরে, সেটা। তারপর আছে ধর বায়োস্ফিয়ার রিজার্ভ। আরও একটা হয় সংরক্ষিত বনাঞ্চল, সেটা দেখলাম বইতে নেই। বায়োস্ফিয়ার রিজার্ভটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেখানে কি করা হয়, একদম ভেতরে থাকে একটা রিজিয়ন, যেটাকে আমরা কোর রিজিয়ন বলি, কোর। তারপর এই রিজিয়নটায় খুব কড়া পদক্ষেপ নেওয়া হয়, সবাইকে ঢুকতে দেওয়া হয় না, মানে খুব দরকার ছাড়া। এই রিজিয়নটাকে কোর, তারপর হচ্ছে বাফার রিজিয়ন, ঠিক আছে। এখানে কিছু কিছু গবেষণার ক্ষেত্রে ঢোকা যায়। আর একদম বাইরে আছে হচ্ছে ট্রানজিশন রিজিয়ন, এইখানে লোক বসতি থাকতে পারে, পর্যটন হতে পারে, এই সকল রিজিয়ন, ঠিক আছে। তো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, জাতীয় উদ্যান হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী চলে, অভয়ারণ্য হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের রুল অনুযায়ী চলে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এটা একটা ম্যাবের আন্ডারে, ম্যাব মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের আন্ডারে কিন্তু এই জিনিসটা করা হয়েছে, এবং যেটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? বায়োস্ফিয়ার রিজার্ভের স্ট্রাকচার, এইটার স্ট্রাকচার। এক্স সিটু সংরক্ষণ কি কিভাবে হয়? এক্স সিটু সংরক্ষণ যেমন আমি এক্সাম্পল বললাম চিড়িয়াখানা, আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভের একটা এক্সাম্পল হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন জাতীয় উদ্যানও হতে পারে, আবার
স্পেসিফিকভাবে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। চিড়িয়াখানা ex-situ সংরক্ষণ, জুলজিক্যাল গার্ডেন। তারপর বোটানিক্যাল গার্ডেন যেখানে উদ্ভিদ সংরক্ষণ করা হয় সেটাকে আমরা বলি কি? উদ্ভিদ উদ্যান। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। এছাড়া ধর কোনো বীজ, ঠিক আছে, বা স্পার্ম বা ওভাম, ঠিক আছে, ডিম্বাণু শুক্রাণু কোনো কোনো প্রাণীদের হয়তো সেটাকে কনজার্ভ করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে যাতে সেই লাস্ট স্পিসিস হারিয়ে না যায়। সেইগুলোকে সংরক্ষণ করা আমরা জেনারেলি নাইট্রোজেন -196°C উষ্ণতায় তরল নাইট্রোজেনে রেখে সেগুলোকে সংরক্ষণ করি। সেইগুলোর যে সংরক্ষণ প্রক্রিয়া সেটাকে আমরা বলি ক্রায়ো প্রিজার্ভেশন, ঠিক আছে। এই টার্মটা আমি জানি না তোদের বইতে আছে কিনা, বাট এটাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। তাহলে ক্রায়ো প্রিজার্ভেশনে কি হয় মেইনলি আমি যেমন বললাম, এটা একটু ছোট করে লিখে নে। -196° উষ্ণতায় তরল নাইট্রোজেনে রেখে কিসের কিসের? বীজ, ঠিক আছে, শুক্রাণু, ডিম্বাণু, জিন প্রভৃতির সংরক্ষণ, ঠিক আছে বেটা। আর চিড়িয়াখানায় প্রাণীদের সংরক্ষণ, উদ্ভিদ উদ্যানে উদ্ভিদদের সংরক্ষণ। এই গেল হচ্ছে ইনসিটু এক্সিটু, যেটা খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা মাথায় রেখে খুব ইম্পর্টেন্ট ভাবে পড়বি সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন আমাদের ব্রাজিলের রিও ডি জেনারিও শহরে কিন্তু বসুন্ধরা সম্মেলন 1992 সাল, ঠিক আছে। সেখানে এই সংরক্ষণের ব্যাপার বা পরিবেশ দূষণের ব্যাপারটা কমানোর জন্য 21টা দফা বা 21টা পদক্ষেপ নেওয়া হয়, যেটাকে আমরা এজেন্ডা 21 বলি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীতে তোরা ক্লাস 10-এও পাবি। ব্রাজিলের রিও ডি জেনারিও শহরে। আচ্ছা, এটা পড়বি ঠিক করে। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্টে এইবার তোদের কিছু বিপন্ন প্রাণী এবং তাদের সংরক্ষণের ব্যাপার আসবে, যেখানে তোরা শকুনের কথা পড়বি, ঠিক আছে। শকুন কেন তাদেরকে সাফাই কর্মী বলা হয়, এরা বাসা কিভাবে তৈরি করে, এদের হারিয়ে যাওয়া কিভাবে হচ্ছে, বিশেষ করে একটা রাসায়নিক পদার্থ বা একটা ওষুধের নাম পড়বি, সেটাকে আমরা বলি ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাকের ইফেক্টটা পড়বি, যেটার জন্য কিন্তু শকুন, ঠিক আছে, হারিয়ে গেছে। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্টে তোরা পড়বি হচ্ছে মেছো বিড়াল বা বন বিড়াল যেটাকে বলা হয়, বা আরেকটা কথায় বাগরোল বলা হয়, ঠিক আছে। তো এদের গঠন পড়বি, এদের গঠন পড়বি এবং এদের সম্পর্কে, এদের সংকট এবং সংরক্ষণ কিভাবে করা হবে সেই জিনিসটা জানবি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই শকুন মেছো বিড়াল এগুলোর মধ্যেও, সেটা হচ্ছে আরো একটা জিনিস, এটা হচ্ছে গঙ্গার শুশুক। এই যে গঙ্গার শুশুক, এরা কিন্তু জল দূষণের শিকার, ঠিক আছে। গঙ্গার শুশুক কিসের শিকার? জল দূষণের শিকার। তো কিভাবে জল দূষণ একে ইফেক্ট করছে, গঙ্গা দূষণ কিভাবে একে ইফেক্ট করছে, এই ব্যাপারটা কিন্তু তোদের পড়তে হবে। আচ্ছা, ইকোলোকেশন দেখা যায়, ঠিক আছে। এই ওয়ার্ডটা মাথায় রাখবি, যেটা তিমির ক্ষেত্রেও দেখা যায় বা বাদুরের ক্ষেত্রেও দেখা যায়, ইকোলোকেশন, ঠিক আছে। এটা তিমি বাদুর এগুলোর ক্ষেত্রেও দেখা যায়। তো ইকোলোকেশন জিনিসটা কি আমি ছোট্ট করে বলি। হ্যাঁ, এই শুশুক বল বা বাদুর বল বা গঙ্গার কি বলে তিমি বল, এরা কি করে, তাদের যে শিকার, ঠিক আছে, সেই শিকার খোঁজার জন্য তারা একটা সাউন্ড করে, ঠিক আছে। সেই সাউন্ডটা যখন বেরোয়
সেই সাউন্ডটা গিয়ে সেটা একটা ওয়েভ লেন্থের সাউন্ড, সেই ওয়েভ লেন্থের সাউন্ড ওরা ওইটা পুরো ওদের ব্রেনে এই ক্যালকুলেশনটা হতে থাকে যে কত ওয়েভ লেন্থের সাউন্ড তারা পাঠিয়েছে, এবং সেই ওয়েভ লেন্থের সাউন্ড গিয়ে কতটা দূরত্বে গিয়ে কোনো একটা শিকার বা যাকে সে খাবে তার সাথে তার সংস্পর্শে এসছে। যেমন সাপ তাদের বাইরে মানে তাদের একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে কিন্তু একটা স্পিয়ার কাজ করে, যার মধ্যে কোনো প্রাণী বা কেউ এলে সে কিন্তু সেন্স করতে পারে, জীবের দ্বারা সেটা সেন্স করা হয়। তো সেমভাবে এটা ইকোলোকেশন হচ্ছে এটা এক প্রকার শব্দ যেটা দ্বারা এই সামুদ্রিক এই সকল অ্যানিম্যালগুলো তারা শনাক্ত করতে পারে যে কতটা দূরে তাদের শিকার আছে খাওয়ার জন্য। তো সেইটা যখনই ওই ওয়েভলেন্থে ধরা পড়ে এবং সেইটা আবার ব্যাক করে, যে ওয়েভলেন্থের শব্দ পাঠাচ্ছে আবার ওই বাধা পেয়ে আবার ওর থেকে আর একটা ওয়েভলেন্থ তার কাছে আসে, তো তখন সে সেটা মাপঝোঁক তারা বুঝে যায় যে হ্যাঁ এতটা দূরত্বের মধ্যে আমার শিকার আছে, তাকে গিয়ে তখন সে অ্যাটাক করে। সেই ব্যাপারটা হচ্ছে ইকোলোকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা ভালো করে পড়ে নিস। আমি গল্পটা বললাম, কাদের মধ্যে দেখা যায় সেটাও বললাম, এই জিনিসটা একটু ভালো করে দেখে নিস বেটা। লাস্ট হচ্ছে আমাদের গন্ডার, তাই তো, এক শৃঙ্গ গন্ডার। খুব ইম্পর্টেন্ট এক শৃঙ্গ গন্ডারটা, ঠিক আছে। এক শৃঙ্গ গন্ডার মানে তাদের যে শিংয়ের মতো যে অংশটা থাকে সেইটার জন্যই তারা কিন্তু শিকার হয় আসলে। হ্যাঁ, এই যে চোরা শিকার বা শিকার এইটা জেনারেলি তাদের এই শৃঙ্গের জন্যই হয়। এই শৃঙ্গটার নাকি ঔষধি গুণ আছে, বুঝতে পারলি? যারা শিকার করে তারা মনে করে যে এই শৃঙ্গ নাকি ঔষধি গুণ আছে, কিন্তু এটা আসলে কিছু না। এটা তাদের যে গন্ডারের যে চুল বা তাদের যে ত্বক সেইটারই একটা কম্পোনেন্ট মিলে সেই প্রক্ষেপণ বা সেই যে ও আঙুলের মতো যে অংশ শৃঙ্গ সেটা তৈরি হয়েছে, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার না, এটা ভুল ধারণা থেকে তারা শিকার করে, এবং সেই শিকার থেকে রক্ষার জন্য আমাদের কিন্তু অপারেশন রাইনো চালু করা হয়েছে, অপারেশন রাইনো, ঠিক আছে, বা রাইনো প্রজেক্ট, সেইটা চালু করা হয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিবি যে কেন ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসের কোন কোন পার্টগুলো আমি বলেছি, সেই জায়গাগুলো যেন কারোর কোনোভাবে মিস না যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের পুরো কমপ্লিট ডিসকাশন। তোরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস, ঠিক আছে। একদম শুরু থেকে যদি আমি বলি যে ক্যানোপি স্তরের গুরুত্ব লেখো। সেকেন্ড কোশ্চেন, মরুভূমি ও মেরু অঞ্চলের একটি করে জীবের সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, দুটো জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটার আমি কোশ্চেন দিচ্ছি এবং সেটা হালকা ডিসকাশনও করে দিচ্ছি। সেটা হচ্ছে শীত ঘুম ও গ্রীষ্ম ঘুম বলতে কি বোঝো? শীত ঘুম ও গ্রীষ্ম ঘুম বলতে কি বোঝো? ঠিক আছে, শীত ঘুম যেটাকে আমরা বলে থাকি হাইবারনেশন, আর গ্রীষ্ম ঘুম সেটাকে আমরা বলি এস্টিভেশন। তো দুটোর মেইন জায়গাটা একই, কিন্তু দুটো দুই সময় হয়, সেটার স্ট্রাকচার তোরা জানতেও পারছিস। যে শীত ঘুম মানে খুব শীতের যে জায়গা, যেমন অ্যান্টার্কটিকা বা মেরু অঞ্চল, সেইখানের প্রাণীদের মধ্যে দেখা যায় যে তারা কিন্তু সেই জায়গাটায় অনেক সময় কি করে, চুপচাপ থেকে তাদের যে বিপাক প্রসেস, ঠিক আছে, বা তাদের যে যাবতীয় বডির কার্যকারিতা সেটাকে কিন্তু বন্ধ করে রাখে কিছু সময়ের জন্য, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলি শীত ঘুম বা হাইবারনেশন। গ্রীষ্ম ঘুম হচ্ছে গরমের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেখানেও কিন্তু কিছু প্রাণীরা এই গ্রীষ্ম ঘুম দেখায়, যেখানেও ওই সেম কেস হয়, বিপাক ক্রিয়া বন্ধ থাকে, ঠিক আছে, চলাচল বন্ধ থাকে কিছুদিন, ঠিক আছে, চুপচাপ একটা জায়গায় থাকার যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু হয় এটা। এর সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, মাইগ্রেশন বা পরিযান। তো পরিযান মানে হচ্ছে, পরিযান দু রকম ভাবে হয়, একটা অভিবাসন, একটা প্রবাসন, ঠিক আছে। যেখানে কি হয়, একটা
নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট সিজনে বাইরে থেকে কিছু পাখি হোক বা কিছু জীব হোক আমাদের দেশে আসে, ঠিক আছে? তো সেই যে ব্যাপারটা সেটাকে আমরা বলি পরিযান বা মাইগ্রেশন, মাইগ্রেট করা। আচ্ছা, তোরা এরপর আরেকটা কোশ্চেন লিখবি, সেটা হচ্ছে সমুদ্রের দূষণের ফলে সেখানকার জীবন ব্যাহত হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই যে ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম, এই যে ব্যাপার স্যাপারগুলো বলেছিলাম সেগুলো কিন্তু ভালো করে লিখবি। লাস্ট কোশ্চেন তোদের 5 নম্বর, এটা আমি কোথা থেকে দিই, এখান থেকেই দিয়ে দিই। সেটা হচ্ছে 21 দফা কর্মসূচি বলতে কি বোঝো? 21 দফা কর্মসূচি বলতে কি বোঝো? ঠিক আছে, যেটা আমি রিও ডি জেনারি শহরে ব্রাজিলের ওই বসুন্ধরা সম্মেলনের যে ব্যাপারটা বললাম সেইটা। এর সাথে সাথে তোরা কি করবি, এর সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস শিট সেইটা সলভ করবি। সেটাতে 25টার মতো কোশ্চেন থাকবে, সব ধরনের 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, সেগুলো ভালো করে তৈরি করে নিবি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা পুরো কম্প্যাক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করি তোরা বুঝতে পেরেছিস কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে সুন্দর করে দেওয়া থাকলো একদম বৈশিষ্ট্য হিসাবে, পয়েন্ট আকারে যেরকমভাবে তোদের এক্সামে লিখতে হবে। তো আশা করি এই ভিডিওটা তোদের সবাইকে হেল্প করবে। এটা একটা খুব বড় একটা চ্যাপ্টার, তাই অনেকটা সময় লাগলো, তাও যতটা পেরেছি পুরোপুরি যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কভার আপ করে দেওয়ার চেষ্টা করেছি। তোদের কাজ শুধু ভালো করে লেকচারটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখা এবং যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে বলেছি সেগুলো প্র্যাকটিস করা, তার সাথে সাথে প্র্যাকটিস শিটটাও কিন্তু ঠিকঠাকভাবে সলভ করা। তো আজকের মতো এটুকুই। নেক্সট আমাদের 11 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা আমাদের এরপর ভিডিও আসবে, সেটাও তোরা দেখে নিস। সেটা এতটা বড় না এই চ্যাপ্টারের মতো, সেটা দেখা হয়ে গেলে আমাদের জীবদেহের গঠন, যেটা আমাদের প্রথমে ফার্স্ট সামেটিভে ছিল সেটা বাদ গেছিল, সেটাও কিন্তু আমাদের ফাইনালে ইনক্লুড হয়। তো সেইটারও কিন্তু ভিডিও আসবে। তো সবাই চ্যানেলে ঠিকঠাক খেয়াল রাখ, ভালো করে পড়ে নে, ঠিকঠাক কন্টেন্ট ইউজ করে নে। ভালো লাগলে অবশ্যই বাকি বন্ধুদেরও যারা হয়তো জানে না তাদেরকেও শেয়ার করে দিস। ভালো লাগলে সঞ্জয় স্যারকে কমেন্ট জানাতে ভুলিস না। কোনো অসুবিধা থাকলে এই লেকচার সম্বন্ধে কোথাও আটকে গেলে বা কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন স্টে টিউনড, টাটা।